ভাইয়া আজকে কোন টপিক? গত দিনের প্রশ্নগুলো পড়েছেন? জি ভাইয়া। বাকিরা সবাই পড়ছেন? জি ভাইয়া, মোটামুটি পড়ছি। আগামীকালকে কিন্তু ব্রিফগুলোর পরীক্ষা নেওয়ার কথা, ব্রিফগুলো পড়ছেন? ভাইয়া দুটো কি একসাথে নেবেন? জি। ভাইয়া ব্রড কোর্সও কি পরীক্ষা নেবেন? না, আগামীকাল শুধু ব্রিফ দেওয়া আছে, 20টা করে 40টা ব্রিফ অ্যান্সার করতে হবে, 50টা থাকবে, 25টা করে অ্যান্সার করতে হবে, 40টা। সময় থাকবে 50 মিনিট। 40টায় 1 ঘন্টা বলছিলাম না, 50 মিনিট বলছিলাম? 50 ভাইয়া 50 ওই মিনিট সাবমিট করার জন্য। আর 40 মিনিটে 40টা প্রশ্ন, তাই তো? জি ভাইয়া। ভাইয়া একটা সাবজেক্টে কয়টা করে ব্রিফ থাকবে? 25টা করে? জি। জি ভাইয়া। আচ্ছা, আমরা ক্লাসটা লাইভে দিয়েছি, একটু কষ্ট করে আমাকে জানাবেন যে আপনারা সরাসরি মানে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, এবং আপনাদের বন্ধুদের একটু মেনশন করে দেন। আজকে আমরা হচ্ছে নতুন করে 2টা সাবজেক্টের 2টা কোর্সের হচ্ছে সাজেশন দেখাই নেব, ব্রিফ। পাশাপাশি হচ্ছে একটা কবিতা পড়ব, যেটা হচ্ছে র্যাপ অফ দ্য লক, পোয়েট্রি এন্ড ড্রামার। ঠিক আছে? ওকে ভাইয়া। কখন নেবেন? বুঝি নাই। কালকে পরীক্ষা কখন নেবেন? কটার সময়? সকাল 10টা। 10টা হলে হবে নাকি পিছাই দেবো 11টায়? 11টায় দেন ভাইয়া। হ্যাঁ দেন ভাইয়া। 11টায় দিন। ওকে, তাহলে 11টাই। 11টা থেকে 11:50 পর্যন্ত। ওকে। সকাল না রাত? হ্যাঁ, সকাল না রাতে ভাইয়া? সকাল সকাল। ও মাই গড। কি কি সমস্যা সকালে? ভাইয়া সকালে দুপুরে দিনের বেলা ক্লাস নিলে থাকতেই পারি না। কেন, স্কুল খুলছে? হ্যাঁ, কাল থেকে আবার স্কুল খোলা। কয়টা পর্যন্ত স্কুল? 9টা 20 থেকে প্রায় 5টা বেজে যায় স্কুল থেকে আসতে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন, কিছু বলবেন? না না ভাইয়া কিছু বলবো না। আচ্ছা, তো আগামীকালকে হচ্ছে এলিজাবেথ অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা, আর হচ্ছে এদিকে হচ্ছে আপনাদের 16 অ্যান্ড 17 সেঞ্চুরি পোয়েট্রি। এই দুইটার মূলত হচ্ছে 50টা ব্রিফ থাকবে একটা প্রশ্নের মধ্যে, একটা প্রশ্নপত্রের মধ্যে। সেখান থেকে অ্যান্সার করতে হবে 40টা। ওকে? জি ভাইয়া। জি ভাইয়া। সবাই পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন, এবং যে প্রশ্নগুলো দাগায় দেওয়া হয়েছে ইম্পর্ট্যান্ট হিসেবে, সেইখান থেকে র্যান্ডমলি হচ্ছে প্রশ্ন করা হয়েছে। আমি নিজেও জানি না যে কোন প্রশ্নগুলো দিয়েছে। ঠিক আছে? আমি যাকে আমাদের যে টাইপগুলো করে দিচ্ছে ইদানিং, ওনাকে আমি হচ্ছে দিয়ে দিয়েছি আপনাদের যেটা দাগাই দিয়েছি সেই পিকচারটা সহ ওনাকে সেট সাজেশন দিয়ে দিয়েছি, উনি হচ্ছে টাইপ করে দিয়েছে। এই পর্যন্ত আমার দেখার সুযোগ হয়নি যে কোন প্রশ্নগুলো দিয়েছে, এজন্য আমি নিজেও জানি না কোন প্রশ্নগুলো দেওয়া আছে। তবে এতটুকু জানা আছে যে প্রশ্নগুলো আমি আপনাদের দাগাই দিছি সেগুলোর মধ্যে থেকেই। ঠিক আছে? ওকে ভাই। জি ভাইয়া। আমি ভাইয়া কোন দিয়ে দিবেন? জি ভাইয়া। 11টায় পাবেন প্রশ্ন, জাস্ট 11টায়। ঠিক আছে? কালকে ক্লাস কয়টায় হবে? আগামীকালকে ক্লাস, হ্যাঁ। আগামীকালকে ক্লাস বিকাল দিকে নিতে পারে, কারণ রাতে হচ্ছে 4th ইয়ারের ক্লাস থাকতে পারে। আগামীকালকে ক্লাস আপনাদের জেপি ভাইয়া অথবা হচ্ছে জাহিদ ভাইয়া নেবে। এই পোয়েট্রি এন্ড ড্রামার আরো 2টা আছে না, সেই স্টুপস টু কনকিয়ার, ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ। জি ভাইয়া। ভাই দিনের ক্লাস নিলে সুবিধা হয় কি, রাতে আমার এখন মিড থাকে না।
রাতের বেলা হচ্ছে আমরা বাইরে বসে ক্লাস করি। বাসায় নেট থাকে না, এই জন্য সমস্যা হয়। ক্লাসগুলো দিনেই নিব। আজকে ক্লাসটা আমি একটু মাথা ব্যথার জন্য ঘুমাই গেছিলাম বিকালবেলা, ঠিক আছে? এই জন্য বলছিলাম যে রাতে হবে ক্লাসটা, একটু প্রচণ্ড মাথা ব্যথা ছিল এই জন্য। আর আজকে হচ্ছে মূলত আমরা পড়াশোনা করব র্যাপ অফ দ্য লক। এটা ধারণা নেওয়ার পরে আজকে সময় নষ্ট কম করব, শর্টকাটে ধারণা নেওয়ার পরে আপনাদের দুইটা কোর্সের ব্রিফ দেখাই দিব। ওকে? ওকে ভাই। ঠিক আছে। ভাইয়া আমাদের যে সাজেশনটা থেকে আর কি পড়াচ্ছেন, এই সাজেশনের কোশ্চেন গুলো কি আর কি দেয়া যাবে? কালকে গ্রুপে চাইছিলাম বাট কেউ তো দেয় নাই। কোশ্চেন গুলো থাকলেও মানে আমরা করতে পারি, কোশ্চেন দেখা দেখে অ্যান্সার না হইলেও। কিন্তু যখন পড়ানো হচ্ছে একটু দাগায় নেবেন না? হ্যাঁ ভাইয়া দাগাই নিছি, মানে যে কয়টা পড়াচ্ছেন এই কয়টা, এর বাইরে তো আর নাই শর্ট সাজেশনে নাকি? এটা হচ্ছে লং সাজেশন পড়ানো হচ্ছে। শর্ট সাজেশনটা আপনাদের আমাদের পেজের মধ্যেও পোস্ট করা আছে, গ্রুপের মধ্যেও পোস্ট করা আছে, যেটা শর্ট। লং সাজেশনটা বাইরে দেওয়া তাই নাই। ওটা তো ব্রড আর শর্টও দেয়া আছে। হ্যাঁ হ্যাঁ, ব্রড শর্ট একসাথে দেওয়া আছে। ভাইয়া ওটা তো আমি পাইনি, কাইন্ডলি হচ্ছে গিয়ে যার কাছে আছে তাকে একটু লিংকটা দিয়ে দিতে বলেন না। আমাদের ওই যে আমাদের এই যে পেজটা আছে না, যে পেজের মধ্যে ক্লাস হচ্ছে, আপনি পেজের মধ্যে যাবেন, গিয়ে কয়েকটা পোস্ট বা কিছু পোস্ট নিচেই দেখতে পাবেন, অথবা আমাদের গ্রুপের মধ্যে গিয়ে ওই ফিচারে প্রবেশ করলে ফিচারে পিন করা আছে পোস্টটা, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, যেটা আমরা সবার জন্য পাবলিক করি, সেটা আমরা নোট হোক বা হচ্ছে সাজেশন হোক বা রুটিনগুলো হোক, সবগুলোই মূলত হচ্ছে আমাদের এই পেজের মধ্যে আপলোড করা থাকে। গ্রুপের মধ্যে তো আপনারা অনেকে পোস্ট করতে পারেন, এই জন্য অনেক নিচে চলে যায়, কিন্তু পেজের মধ্যে শুধু আমরাই পোস্ট করি। গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়গুলোই কিন্তু পেজের মধ্যে পোস্ট করা থাকে এজন্য। আর আমাদের সমস্ত ধরনের ফ্রি ক্লাস বা গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে থাকে, ঠিক আছে? কোটেশনগুলো সব কিছু পেজে থাকে, ক্লাসগুলো কিছুগুলো পেজেও থাকে, সমস্তগুলো ইউটিউবে পাবেন। তো এই জন্য উচিত হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলটা আর হচ্ছে পেজটাতে ফলো করা সবসময়। আপনি ফেসবুকে আসলেন, একটু প্রবেশ করলেন, দেখি যে ভাইয়ারা কিছু আপডেট দিছে নাকি। যে কোনো বিষয়ের আপডেট, কোনো নোট, সহজ সাবলীল, এই জিনিসগুলো আমাদের পেজের মধ্যে পাবেন। আর ইউটিউবটাতে সাবস্ক্রাইব করে যদি আপনি হচ্ছে এই যে বেল বাটন অন করে রাখেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন একটা ক্লাস আপলোড হওয়ার সাথে সাথে। দেখে নিলেন কোন ইয়ারের ক্লাস, কোনটা ইয়ারের আপলোড হলো। বুঝাইতে পারছি? আচ্ছা না, আমরা হচ্ছে একটু কষ্ট করলেই কিন্তু হয়, কিন্তু আমরা সেটা অনেকে করি না। হ্যাঁ, ভাইয়াদের বললে তো দিচ্ছি, কিন্তু আমরা কিন্তু আমাদের কাজটুকু, আমাদের দায়িত্বটুকু আমরা করে যাই, ঠিক আছে? ঠিক আছে। ওকে, সবাই একটু মনোযোগ দেন। দেখেন হচ্ছে র্যাপ অফ দ্য লক, এটা হচ্ছে একটা কি কবিতা, পোয়েট্রি অ্যান্ড ড্রামা কোর্সটার নাম। এখানে দুইটা কবিতা আছে, দুইটা ড্রামা আছে, একটা কবিতা আমরা গত ক্লাসে পড়েছিলাম, অ্যাবসালম ইকেটোফেল। সেই ক্লাসের কোনো সমস্যা বা কারো কোনো প্রশ্ন আছে যে ভাই আমি এই জায়গাটায় বুঝি নাই? না ভাই। না ভাইয়া। ওকে, খেয়াল করেন, আমরা গত কয়েকটা ক্লাস ধরে পড়ে আসতেছি এপিক পোয়েম থেকে। এবং সেকেন্ড ইয়ারে ডন জুয়ান যখন আমরা পড়েছিলাম, লর্ড বায়রনের লেখা, সেখানেও আমরা এপিক পোয়েম পড়েছিলাম, এবং সেই কবিতাটাকে মোগ এপিক বলা হয়েছিল। আজকে আমরা যে কবিতাটা পড়বো র্যাপ অফ দ্য লক, এটাকেও মোগ এপিক বলা হবে। হুম। তো আমরা কয়েকটা বিষয় আগে প্রশ্নগুলো জানিয়ে নেব, তাহলে হচ্ছে আমাদের কোন বিষয়গুলো বেশি ফোকাস করা দরকার সেটা মাথায় আসবে। প্রথম যে ব্রড প্রশ্নটা আছে লং সাজেশনে, কমেন্ট অন দ্য সুপার ন্যাচারাল মেশিনারিজ ইন র্যাপ অফ দ্য লক। অর্থাৎ সুপার ন্যাচারাল মেশিনারিজ না থেকে এলিমেন্ট থাকতে পারে, অর্থাৎ আপনি সুপার ন্যাচারাল এই কথাটা, এই ওয়ার্ডটাকে ফোকাস করবেন। কোনো প্রশ্নের মধ্যে যদি আপনি এই বিষয়টা দেখেন, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি এখানে কোন বিষয়গুলো আলোচনা করবেন, ঠিক আছে? এখন এই র্যাপ অফ দ্য লোকের মধ্যে সুপার ন্যাচারাল কেন ব্যবহার করা হবে? কারণ এটা একটা এপিক ব্যবহার করার একটা বৈশিষ্ট্য হচ্ছে সেখানে সুপার ন্যাচারাল এলিমেন্ট থাকবেই। এই বেসিকটা ক্লিয়ার তো নাকি? জি ভাইয়া।
ওকে, যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখন সুপারন্যাচারাল বলতে আমরা কি বুঝি, কোন জিনিসগুলোকে সুপারন্যাচারাল বলা হয়? ভাইয়া আত্মা যেগুলো ভাইয়া আজকে ক্লাসটা কি রেকর্ড থাকবে? লাইভ হচ্ছে 30 দিন পর্যন্ত থাকবে। তো এখানে দেখেন এই যে নোটটাতে খেয়াল করলে দেখবেন এখানে সুপারন্যাচারাল স্পিরিটস বলতে কিছু আত্মা বা ফেরেশতা বা হচ্ছে ঈশ্বর, এই এই টাইপের বিষয়বস্তুগুলোকে মূলত সুপারন্যাচারাল এলিমেন্ট বলা হচ্ছে। ঠিক আছে, যেমন হচ্ছে কোনো একটা স্বপ্ন দেখা, যেটা হচ্ছে ঐশ্বরিক বা এরকম কোনো স্বপ্ন দেখা, সেটা হচ্ছে একটা সুপারন্যাচারাল এলিমেন্টসের ভিতরে পড়ে। তো এখানে কিছু হচ্ছে ফেরেশতাদের কথা বলা হয়, গুড অ্যাঞ্জেল অ্যান্ড ব্যাড অ্যাঞ্জেল, এই টাইপের কিছু আছে যেগুলোকে এখানে স্পেশালি নাম দেওয়া হয়েছে। আমরা সেটা দেখব এই প্রশ্নের মধ্যে, সেই বিষয় তাদের নিয়ে আলোচনাগুলো করতে হবে। ওকে, তারা কে কি কাজ করতো, কে কোথায় থাকতো, কিভাবে আমাদের গল্পের যে হিরোইন আছে, যে প্রোটাগনিস্ট, তাকে কিভাবে সেভ করতো, এই জিনিসগুলো এই প্রশ্নের উত্তরে থাকবে। এরপরে হচ্ছে যে প্রশ্নটা আছে, ডিসকাস পোপস দ্য র্যাপ অফ দ্য লক অ্যাজ আ মোগ এপিক। এটা একটা মোগ এপিক কিনা বা এটা একটা মোগ এপিক বলা হচ্ছে, এটা আমাদের ডিসকাস করতে হবে। তো সর্বপ্রথম আমাদের এখানে এপিকের বৈশিষ্ট্যগুলো জানতে হবে, তারপর একটা এপিককে কেন মোগ এপিক বলা হয় সেই বিষয়টা জানতে হবে। তো আমরা ইতিমধ্যে জানি যে এপিকের বৈশিষ্ট্যগুলোর মধ্যে সর্বপ্রথম কি থাকবে, ইনভোকেশন। ইনভোকেশনে কি করা হয়, মিউস, কবিতার দেবী, তার কাছে প্রার্থনা করা হয় যাতে পুরো কবিতাটা আরো ভালোভাবে লিখতে পারে, তাই তো? সেই বিষয়টাই আছে এখানে, ইনভোকেশন এট দ্য বিগিনিং। তারপর হচ্ছে সেভারাল ক্যান্টোস, অর্থাৎ একটা এপিকের মধ্যে অনেকগুলো বই বা অনেকগুলো ডিভাইডেড থাকবে, ভাগ করা থাকবে বইয়ে, ক্যান্টোতে। আমরা যেমন প্যারাডাইস লস্ট যদি দেখি, সেটা আমরা বুক 1 ক্যান্টো 1 পড়ি। তারপর হচ্ছে ফেরি কুইন যদি দেখি, সেখানে আমরা বুক 1 ক্যান্টো 1 পড়ি, তাই তো? জি ভাইয়া। 800, 900, 1000, 1500 এরকম অনেকগুলো ক্যান্টো থাকতে পারে। তারপর বলা হচ্ছে মোগ হিরোইক মোটিভস, তো যে হিরো থাকে সেই হিরোর মোটিভগুলো কি থাকে। একটা মোগ হওয়ার জন্য, মোগ মানে কি, হাস্যকর, হাস্যকর হওয়ার জন্য হিরোর মোটিভগুলো কি থাকে। তারপর হিরোকে নিয়ে তার যে ডেসক্রিপশন সেটা আলোচনা করা হবে। তো এইভাবে এই যে সুপার ন্যাচারাল মেশিনারিজ থাকবে, অ্যাকাউন্ট অফ দ্য গ্রেট সি ভয়েজেস, এই জিনিসগুলো থাকবে। এই সবগুলো মিলে মূলত হচ্ছে আমাদের মোগ এপিক বোঝা যায়। যেমন আন্ডারওয়ার্ল্ড জার্নি, হেডেস অথবা হচ্ছে পাতালে বা নরকে প্রবেশ করবে, বেড়াতে যাবে, মানে কোনো কাজের মধ্যে যাবে, একটা কবিতার মধ্যে এই বিষয়গুলো থাকবে, তাহলে আমরা সেটাকে এপিক বলবো। তারপর হচ্ছে এই যে কমেন্টস অন দ্য আমব্রিয়েলস জার্নি টু দ্য কেভ অফ স্প্লেন, তো এই যে হেডেসে গিয়েছিল, পাতালে গিয়েছিল, সেই জার্নিটা সম্পর্কে আলোচনা করতে বলছে, কেন গিয়েছিল, কি কারণ ছিল, কি ঘটেছিল সেখানে, সেই বিষয়গুলো আলোচনা করতে বলছে। তারপরে মূলত হচ্ছে এখানে যে বিষয়, আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে র্যাপ অফ দ্য লক অ্যাজ এ সোশ্যাল স্যাটায়ার। র্যাপ অফ দ্য লক এই কবিতাটা সামাজিকভাবে ব্যঙ্গ করা হয়েছে কিনা সেটা আপনাকে বিবেচনা করতে বলেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে দুইটা প্রশ্ন, সোশ্যাল স্যাটায়ার আর হচ্ছে মোগ হিরোইক এপিক, আশা করি দুইটার মধ্যে একটা কমন থাকবে। ঠিক আছে, শর্ট সাজেশনে কয়টা প্রশ্ন আছে? সবগুলো আছে শর্ট সাজেশনে? তিনটা আছে। সেই তিনটা প্রশ্ন একটু বেশি দেখবেন। আর যারা শুরু থেকেই, যেমন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ বেলিন্ডা, বেলিন্ডার ক্যারেক্টারটা আমাদের আলোচনা করতে হবে। তো এই যে এখানে প্রশ্ন তো সবগুলোই আছে, হিউজ প্রশ্ন দেওয়া আছে, তো এগুলো সবগুলোই কিন্তু লাগে না। আবার যারা সবগুলোর সম্পর্কে ধারণা রাখতে পারেন, তাদের পরীক্ষায় কি আসে আসুক, আপনি লিখে আসতে পারবেন, আপনাদের জন্য তখন প্যারা থাকবে না। তো এখন প্রশ্নগুলো সম্পর্কে যদি আইডিয়া হয়ে থাকে, আর এই টপিকটা সম্পর্কে এখনো এমন কেউ আছেন যে ভাই আমি এখন এই কবিতাটা পড়ি নাই বা এর বিষয়বস্তুটা কি জানি না? ভাইয়া 13 নম্বর প্রশ্নটা একটু বুঝে দিন। 12 নম্বর, 13 নম্বর। 12 না 13? 12 নম্বর, 12।
এটা হচ্ছে আমি কবিতাটা আমরা পড়ার সময় জানতে পারবো। কেভ অফ স্প্লেন, যেটা হচ্ছে নরকে বা পাতালে অবস্থিত, হেডেসে অবস্থিত। সেখানে হচ্ছে অ্যাম্ব্রিয়েল ভ্রমণ করে। সেটা কেন করে, সেখানে কি বিষয়বস্তুগুলো থাকবে, কি করেছিল, সেই বিষয়টা আমরা এখানে জানবো। আচ্ছা, সবাই একটু মিউট করেন, আগে আমরা কবিতাটা সম্পর্কে ধারণা নিয়ে তারপর প্রশ্নগুলো নিয়ে আরো আলোচনা করা যাবে। র্যাপ অফ দ্য লক মিউট করেন, আর মিউট করা আছে অনেকের, চেক করেন একটু। দেখেন, এই কবিতাটার লেখক হচ্ছে আলেকজান্ডার পোপ। আমরা জানি 1688 সালে তিনি জন্মগ্রহণ করে 1744 সালে মারা গিয়েছিল। তিনি একজন ইংলিশ কবি, 18 শতকের। হ্যাঁ, তিনি মূলত যে স্যাটারিক্যাল যে ভার্স বা স্যাটারিক্যাল কবিতা, এই বিষয়গুলো নিয়ে তিনি লেখালেখি করতেন, বা এই জিনিসগুলোর তাকে মূলত তিনি অনেক বেশি পরিমাণে লিখত। এবং এপিকের মধ্যে আমরা সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় পাই, সেটা হচ্ছে হিরোইক কাপলেট। হিরোইক কাপলেট আপনারা জানেন হিরোইক কাপলেট কি? জি ভাইয়া। কি জিনিসটা হিরোইক কাপলেট? কে বলতে পারবেন হিরোইক কাপলেট কি? কেউ পারবেন না? লাইন নিয়ে গঠিত, যাদের হচ্ছে গিয়ে অন্ত মিল থাকে, মানে শেষে যে রাইম স্কিম ওটা মিল থাকে, সেটাকে তো বলা হয় কাপলেট। হিরোইক কাপলেট কোনটা? থার্ড ইয়ার একদম শেষের দুইটা কাপলেট বা বাক্য দুইটা আর কি, যেটা দিয়ে হিরোইজম বা হিরোর কোয়ালিটি বোঝায়, বা একটা কিভাবে বলি, আইএমডি সেন্টিমিটার বাস কেন। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের হিরোইক কাপলেট কখন বলা হবে? কাপলেট একটা বিষয়, হিরোইক কাপলেট একটা বিষয়। কাপলেট হচ্ছে আমরা সনেট 18-এ যেমন পড়েছিলাম, লাস্ট 2 লাইনে জোড়া, কাপল থেকে কাপলেট বলা যায়, জোড়া থাকবে। প্রথম লাইন সেকেন্ড লাইনের সাথে রাইম স্কিম মিল থাকবে এবং আয়াম্বিক পেন্টামিটার হবে। এখন হিরোইক কাপলেট কখন? যদি কবিতাটা সম্পূর্ণটাই 2 লাইন 2 লাইন 2 লাইন করে কাপলেট থাকে, অর্থাৎ 2 লাইনের স্ট্যাঞ্জা হয় সম্পূর্ণ কবিতাটাই, তখন সেটাকে হিরোইক কাপলেট বলা হয়। এবং প্রত্যেকটা লাইন আয়াম্বিক পেন্টামিটার হতে হবে এবং কাপলেট হতে হবে। বুঝাইতে পারছি? জি ভাইয়া। এই সেন্টিমিটার কাপলেট আর ওই যে হিরোইনের ব্যাপারটা কি বললেন, আরেকবার যদি বলতেন। একটু মনোযোগ দেন। আমি বলেছি সম্পূর্ণ কবিতাটাই, সেখানে যদি 10,000 লাইন হয়, 10,000 লাইন জোড়া জোড়া করে থাকবে। 2 লাইন 2 লাইন করে আপনি একটা স্ট্যাঞ্জা করতে পারবেন, কারণ রাইম স্কিমটা এইভাবে হবে, এ এ বি বি সি সি ডি ডি, ফাইনালি আপনি রেগুলার রাইমের নিয়ম মাফিক আপনি বলতে পারেন রাইম স্কিম হচ্ছে এ সম্পূর্ণ কবিতাটা। তো এখন হিরোইক কাপলেট এইভাবেই হবে, যখন সম্পূর্ণ কবিতাটা এইভাবে জোড়া জোড়া করে কাপলেট থাকবে সম্পূর্ণটাই। যেমন সনেট 18-এর মধ্যে পুরো কবিতাটাই কি কাপলেট ছিল? না ভাইয়া। শুধুমাত্র 2টা লাইন, বাকি 12টা লাইন কি ছিল? কোয়ার্টেল ছিল না? জি। এখন সম্পূর্ণ কবিতাটাই যদি এইভাবে কাপলেট থাকে এবং আয়াম্বিক পেন্টামিটার হয় প্রত্যেকটা লাইন, তাহলে আমরা সেটাকে কি বলবো? হিরোইক কাপলেট। হিরোইক কাপলেট। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। এবং আমাদের ডেফিনেশন বলতেন যদি, হ্যাঁ বুঝি নেই। যদি ইংলিশে যে সংজ্ঞাটা একটু বললে ভালো হতো, ইংলিশে ডেফিনেশন কাপলেটের। মানে হিরোইক কাপলেটের ডেফিনেশন? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। এটা এভাবে বলা যায়, হিরোইক কাপলেট ইজ আ ট্রেডিশনাল ফর্ম অফ ইংলিশ পোয়েট্রি commonly used in epic and narrative poetry.
and consisting of rhyming pair of lines in iambic pentameter। এতটুকু লিখলেও হয়, ঠিক আছে। ভাইয়া বাংলায় এরকম বিগ পেন্টামিটারে লেখা অন্ত মিলে দুটি চরণ বা পঙ্ক্তিকে হিরোইক কাপলেট বলে। আমার ইংলিশের থেকে আপনার বাংলাটা আরো কঠিন। অবশ্যই ভাইয়া। আমি ইংলিশ যেটা বলছি সেটা খুবই সহজভাবে বলার চেষ্টা করছি। হিরোইক কাপলেট ইজ এ ট্র্যাডিশনাল ফর্ম অফ ইংলিশ পোয়েট্রি। স্বাভাবিক, এটা ইংরেজি কবিতার একটা ঐতিহ্যবাহী একটা গঠন। কমনলি ইউজড ইন এপিক অ্যান্ড ন্যারেটিভ পোয়েট্রি and consisting of a rhyme pair of lines in iambic pentameter। শেষ। এই হিরোইক কাপলেট সর্বপ্রথম কে ব্যবহার করছে জানেন? বলতে পারবেন? না ভাইয়া। চসার, জিওফ্রি চসার। জিওফ্রি চসার তার যে ক্যান্টারবুরি টেলস, সেই ক্যান্টারবুরি টেলস এর মধ্যেও এই হিরোইক কাপলেট ব্যবহার করেছিল, ঠিক আছে। জি ভাইয়া। এখন খেয়াল করেন, আমরা আলেকজান্ডার পোপ সম্পর্কে অনেকটা ধারণা পাইছি। এর বিষয়ে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, তিনি হচ্ছে সমাজ বা সোসাইটি ব্যাপারটা নিয়ে খুব বেশি লেখালেখি করতো, সোসাইটিকে নিয়ে খুব বেশি মাতামাতি করতো আর কি। উনি মূলত ওনাকে এই জন্য সোশ্যাল ক্রিটিক বলা হইতো। ওনার লেখাগুলোর মধ্যে প্রায় বেশিরভাগ লেখাগুলোতেই মূলত হচ্ছে এই সোশ্যাল ব্যাপারটা ফুটে উঠতো, সমাজ ব্যবস্থাগুলো ফুটে উঠতো। তা আমাদের র্যাপ অফ দ্য লক এই যে কবিতাটা হচ্ছে, এটা হচ্ছে সর্বপ্রথম পাবলিশ করা হয়েছিল 1712 সালে, 2টা ক্যান্টো। পরবর্তীতে 1714 সালে পাবলিশ করা হয় 5টা ক্যান্টো, এবং সর্বশেষ ফাইনাল ভার্সন পাবলিশ করা হয় 1717 সালে, সাথে ডেডিকেশন অ্যাড করে। তো এই কবিতাটা একটা হচ্ছে এপিক, পাশাপাশি এটাকে বলা হয় মৌগ এপিক, আরও চাইলে বলা হয় মৌগ হিরোইক এপিক। এবং এটার ফর্ম আমরা হিরোইক কাপলেটস বলবো, এবং রাইমড পেয়ার্স অফ আয়াম্বিক পেন্টামিটার লাইন। মেইন ক্যারেক্টার হচ্ছে বেলিন্ডা, হিরোইন। ব্যারন এ হচ্ছে অ্যান্টাগনিস্ট। তাহলে প্রোটাগনিস্ট হচ্ছে বেলিন্ডা, অ্যান্টাগনিস্ট হচ্ছে ব্যারন। এবং এই ব্যারনেই মূলত বেলিন্ডার কাটস দ্য হেয়ার, কি কেটেছিল? চুলের বেনি কেটে দিয়েছিল। এই যে র্যাপ অফ দ্য লক, এখানে লক বলতে বলা হচ্ছে চুলের বেনি। তবে সিম্বলিক্যালি যদি আমরা চিন্তা করি, এই লকটাকে অন্য কিছু মিনিং করা হয়। কিছু কিছু ক্রিটিকরা বলেছিল এই লকটা হচ্ছে বেলিন্ডার ভার্জিনিটি অর সতীত্ব। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। তারপর এখানে বলা আছে এরিয়েল। এই এরিয়েল হচ্ছে একটা আত্মা, ভালো আত্মা বা ভালো ফেরেশতা বলা যায় যাকে। এ হচ্ছে বেলিন্ডাস গার্ডিয়ান ছিল সিল্ফ দলের। তো এই যারা হচ্ছে ভালো তাদেরকে বলা হয়তো সিল্ফ। অ্যান্ড ক্লারিসা হচ্ছে মূলত ওই যে তার বেনি কেটেছিল, এই বেনি কাটতে তাকে হেল্প করেছিল, তাকে মূলত ক্লারিসা কাচির ইংরেজি কি? সিজার, সেই সিজার দিয়েছিল। এবং এই কবিতাটার থিমস হচ্ছে ভ্যানিটি, দ্য সুপারফিশিয়ালিটি অফ দ্য এরিস্ট্রোক্রেসি অ্যান্ড দ্য লিমিটেড রোলস অফ ওমেন। স্ট্রাকচার তো হিরোইক কাপলেট, 5টা ক্যান্টো আছে এই কবিতা সব মিলে, এবং মেইন ক্যারেক্টারগুলো আরেকটু বিস্তারিতভাবে দেওয়া আছে। বেলিন্ডা দ্য প্রোটাগনিস্ট বেসড অন অ্যারাবেলা ফেরমোর। এখন ব্যাপারটা হচ্ছে এই কবিতাটা বাস্তব একটা গল্পের উপর ভিত্তি করে লেখা। সেই বাস্তব ঘটনাটাকে কিছু কাল্পনিক ক্যারেক্টার দ্বারা দেখানো হয়েছে। তাহলে এটাকে কাল্পনিক ক্যারেক্টার দ্বারা যখন দেখানো হচ্ছে, তাহলে এই যে বেলিন্ডা, এই বেলিন্ডা কাকে রিপ্রেজেন্ট করতেছে? অ্যারাবেলা ফেরমোর। তো শি ইজ বিউটিফুল অ্যান্ড ভেইন ইয়ং ওমেন হুজ লক অফ হেয়ার ইজ স্টোলেন। যার লক বা চুলের বেনি কি হয়েছে? স্টোলেন অর্থ কি? চুরি করা। এরপরের যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে ব্যারন। ব্যারন কি? অ্যান্টাগনিস্ট। who cuts of Belinda's lock of hair,
রিপ্রেজেন্টিং লর্ড পেট্রি। কাকে রিপ্রেজেন্ট করতেছে? লর্ড পেট্রি। তাহলে বাস্তব জীবনে যে ঘটনাটা, অ্যারাবেলা ফেরমোর এবং লর্ড পেট্রি এনাদের জীবন থেকে নেওয়া একটা গল্প থেকে এই কবিতাটা তিনি লিখেছেন। এরিয়েল, বেলিন্ডাস গার্ডিয়ান সেলফ, who along with other selves tries to protect her। ব্যাপারটা হচ্ছে ইনি হচ্ছে একজন ভালো আত্মা, সবসময় বেলিন্ডার গার্ডিয়ান হিসেবে তার আশেপাশে থাকে। তো এই ভালো যারা আত্মা ছিল তাদেরকে সেলফ বলা হচ্ছে, সবসময় তাকে প্রোটেক্ট করত। তো এই ভালো মানুষ বা ভালো মানুষের সাথে ভালো আত্মারা থাকে। তো ভালো আত্মারা কখন তার থেকে বা একজন ভালো মানুষের থেকে সরে যেতে পারে? কোন সময়? যখন সে কোনো করে। বিশেষ করে কি বলা যায়, মূলত হচ্ছে অপবিত্র হয়ে গেলে। যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্র থাকবেন, আপনার সবকিছু ঠিকঠাক থাকবে, চরিত্র বলেন, আপনার মিথ্যাচার, এই সব কিছু যখন থাকবে না, তখন পর্যন্ত সেই সেলফগুলো আপনার সাথে থাকবে। যখনই আপনি অন্য কিছুর মধ্যে জড়িত হয়ে পড়বেন, তখন কি হবে? তখন ওই যে ভালো যে এঞ্জেলগুলো ছেড়ে চলে যাবে। এরপর হচ্ছে অ্যাম্বেরিয়াল। এই অ্যাম্বেরিয়ালকে আমরা একটা প্রশ্নের মধ্যে দেখলাম না? হ্যাঁ। ইনি হচ্ছে মূলত নোম বলা হয়, অর্থাৎ খারাপ আত্মাদেরকে নোম বলা হইতো আর ভালো আত্মাদেরকে সেলফ বলা হইতো। তো এই অ্যাম্বেরিয়াল হচ্ছে একটা খারাপ আত্মা বলা যায়, who descend to the cave of Splin to retrieve a bag of seeds and a vial of tears to further distress Belinda। এই কি করেছিল? কেভ অফ স্প্লেনে গিয়েছিল, যেটা হেডেসে অবস্থিত। সেইখানে গিয়ে এক ব্যাগ দুঃখ কষ্ট এবং এক ভায়াল চোখের পানি নিয়ে এসেছিল। কার জন্য? বেলিন্ডার জন্য। বুঝতে পারছেন? তাহলে কেন সে হেডেসে গিয়েছিল, কেভ অফ স্প্লেনে কেন গিয়েছিল? বেলিন্ডার জন্য, দুঃখ কষ্ট আনার জন্য, দুঃখ কষ্ট চোখের পানি এইসব নিয়ে আসার জন্য। ক্লারিসা, a woman who helps the baron by giving him the scissors used to cut the lock. Later, she delivers a moralizing speech on the futility of beauty and the importance of good sense. ব্যাপারটা হচ্ছে আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা পিছন থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করবে এবং সামনে এসে আপনার কাছে নৈতিক বাণী শোনাবে, সান্ত্বনা দিবে আপনাকে। তো এই কাজটা ক্লারিসা করেছিল। ঠিক আছে? তো এখানে লিটারারি ডিভাইস বলতে আমরা মূলত তিনটা জিনিস পাচ্ছি। একটা হচ্ছে মোগ এপিক। আর মোগ এপিক বা মোগ হিরোইক এপিক ইজ আ স্যাটারিক্যাল পোয়েম দ্যাট ইউজেস দ্য স্টাইল অ্যান্ড কনভেনশন অফ এপিক পোয়েট্রি টু exaggerate and ridicule trivial or mundane subjects. Pope uses the style and structure of classical epics like invoking the muse, battles, supernatural intervention বা supernatural elements to treat a trivial incident humorously. তো ব্যাপারটা হচ্ছে যে তিনি মূলত এই কবিতাটা এপিক হিসেবেই লিখেছেন, তবে কিছুটা হাস্যকর বিষয়বস্তু থাকার কারণে এটাকে মূলত মোগ এপিক বলা হয়েছে, বা স্যাটারিক্যাল বিষয়বস্তুগুলো আলাদা করে বিশেষ করে ফুটিয়ে তোলার কারণে এটা মোগ এপিক হয়ে গেছে। স্যাটায়ার জিনিসটা কি? স্যাটায়ার ইজ এ লিটারারি টেকনিক দ্যাট ইউজেস হিউমার, আইরনি, exaggeration, ridicule to criticize and expose the flaws, vice or absurdities of individuals, institutions or societal norms. এই জিনিসগুলোর মূলত হচ্ছে স্যাটায়ার করে বা ব্যঙ্গ করে এই জিনিসগুলো প্রকাশ করে। তো দ্য পোয়েম ইজ এ স্যাটারিক্যাল ওয়ার্ক দ্যাট ridicules the superficiality of high society। মূলত এই কবিতাটা একটা স্যাটারিক্যাল ওয়ার্ক। এখানে মূলত তিনি কি করেছেন? সমাজের হাই সোসাইটিটার মূলত কি করছে? ব্যঙ্গ করেছে। আরেকটা হচ্ছে সিম্বলিজম।
Symbolism is a literary device where symbols, objects, characters বলেন না হ্যাঁ শোনা যায়নি ভাইয়া কি শোনা যায় না? ভাইয়া শোনা যাচ্ছে পড়াচ্ছি আর জি ভাইয়া শোনা যাচ্ছে কে যেন বলতেছে শোনা যাচ্ছে না। মাঝে মাঝে আটকে যাচ্ছে আপনাদের ওইখানে মনে হয় নেট সমস্যার জন্য আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি ভাইয়ার কথা তাহলে তো আমার সমস্যা নেই, তাই তো? আচ্ছা, এখানে আমার একটা মনে প্রশ্ন আছে, রিডিকুলাস অর্থ কি বলেন? এতক্ষণ ধরে যে আমি বললাম, ভাবছিলাম যে সবাই জানেন, তো আমার কেন জানি মনে হলো যে আপনাদের থেকে একটু অর্থটা জানার চেষ্টা করি। তো এটা বলেন, বলেন না রিডিকুলাস অর্থ কি? রিডিকুলাস এই যে এখানে আছে না, দ্যাট রিডিকুলাস দ্যাট দ্য সুপারফিশিয়ালিটি অফ হাই সোসাইটি, দ্য পোয়েম ইজ আ সোসাইটাল ওয়ার্ক দ্যাট রিডিকুলাস দ্য সুপারফিশিয়ালিটি অফ হাই সোসাইটি। প্রকাশ করা। আপনারা সার্চ দিয়ে দেখে বললেন? না না ভাই, মানে অর্থটা মিলাই তাই বলছি, মানে সেন্টেন্সটা পুরো অর্থটা মিলাই তাই বলছি। আচ্ছা, অর্থাৎ এখানে আমাদের এই কবিতার মধ্যে উপহাস করেছেন হাই সোসাইটিটাকে, ঠিক আছে? তো এবার হচ্ছে এখানে মেইন ক্যারেক্টারগুলো আবার হচ্ছে একটু বিস্তারিত আলোচনা করা আছে, চাইলে এগুলো নিজেরা পড়ে নিতে পারেন। তবে এখানে সুপারন্যাচারাল ক্যারেক্টারের মধ্যে এরিয়েল এম্বেরিয়েল হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং সাপোর্টিং ক্যারেক্টারের মধ্যে আমরা পাবো ক্লারিসা, এবং সেলফ বলতে হচ্ছে যে এরিয়েলের যে আরো সহযোগী যারা ছিল তাদের কথা বলা হচ্ছে। আর এখানে আরেকটা ক্যারেক্টার আছে স্যার প্লুম। তো স্যার প্লুম ইজ আ সুইটার অফ বেলিন্ডা ইন আলেকজান্ডার পোপস দ্য র্যাপ অফ দ্য লক। He is portrayed as a dandy and a social climber, embodying the vanity and affection of the 18th century aristocracy. Sir Plum's role in the poem is relatively minor but significant. He is one of the characters who reacts to the Baron's theft of Belinda's lock. মূলত ইনি একমাত্র একটা ক্যারেক্টার যিনি এই ব্যারন যখন হচ্ছে তার লকটা কেটে নিল বা চুরি করলো, তখন সে হচ্ছে রিয়েক্ট করেছিল। হিজ অ্যাটেম্পট টু ডিফেন্ড হার অনার অ্যান্ড হিজ সাবসিকুয়েন্ট এফোর্টস টু অ্যাড্রেস দ্য স্লাইট এগেইনস্ট হার আর মার্কড বাই আ মিক্সচার অফ pompousness and ineffectiveness, reflecting the poem's satirical critique of the superficiality, the pretension of high society. অর্থাৎ এই যে হাই সোসাইটি থেকে মূলত এই একটা ব্যক্তি ছিল স্যার প্লুম, যিনি হচ্ছে রিয়েক্ট করেছিল, তার পক্ষে ছিল, বেলিন্ডার পক্ষে। হিজ ইন্টেনশনস উইথ আদার ক্যারেক্টার্স ফার্দার আন্ডারস্কোর দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য ট্রাইভাল নেচার অফ দ্য ইনসিডেন্ট অ্যান্ড দ্য এক্সাগ্রেটেড রেসপন্স ইট প্রোভোকস। তো একটা ব্যাপার বাস্তবতা এখানে ফুটিয়ে তুলেছে, সেটা হচ্ছে যে এই হাই ক্লাস সোসাইটির মানুষগুলো যখন একটা পার্টিতে থাকে, তখন কি ঘটনাটা ঘটে, কেউ যদি একটু অপমানিত হয়, সবাই একটু হাসাহাসি করে না? তো এখানে ব্যাপারটা হচ্ছে, সাপোজ ধরেন আপনাদের মধ্যে কেউ একজন হাই সোসাইটি লাইফ লং মানে জীবন কাটান, তা আপনি যদি এখন একটা পার্টিতে থাকেন এবং আপনার সেই সময় কেউ চুলের বেনিটা কেটে নিল, তাহলে কি অবস্থাটা হবে? মান সম্মান বলতে কিছু থাকবে? আপনার সম্মান, আপনার হচ্ছে সৌন্দর্য, জৌলস কোনো কিছু থাকবে সেই পার্টিতে? না ভাইয়া, না ভাইয়া, থাকবে না, মানুষজন হাসাহাসি করবে। তো এই হাই ক্লাস সোসাইটির এই সমস্যাগুলো ফুটিয়ে তোলা হয়েছে, এবং সমাজে মূলত হচ্ছে এই আমাদের এই সমাজগুলোতে যে সমস্যাটা হয়, বাস্তবিক চরিত্রগুলো যদি খেয়াল করেন, ধর্ষণের যে ঘটনাগুলো ঘটে, কি ঘটে? যে ধর্ষিত হচ্ছে তাকে নিয়ে টানা হেঁচড়া শুরু হয় না? ধর্ষণ হয়েছে কিনা সেটার প্রমাণ দিতে হয়, সেটার প্রমাণ দিতে গিয়ে আরো হ্যারাসমেন্টের শিকার হয়, থানা পুলিশের কাছে গেলে সেখানে হ্যারাসমেন্টের শিকার হয়, এবং নিউজ পত্রিকাগুলোতে কি হয়, ফলাও করে খবর প্রকাশ করা হয়। কিন্তু যে ধর্ষক, তাকে কি খুঁজে পাওয়া যায়? তার পরিচয় কখনো সামনে এইভাবে আসে? যেভাবে একজন ধর্ষিতা বা যে ধর্ষণের শিকার হইল, সে যেভাবে
সবার সামনে হাইলাইট হয়, অন্য কেউ কি যে ধর্ষক সে তাকে কখনো এইভাবে হাইলাইট হতে দেখেছেন? না ভাইয়া। তো ঠিক এই ঘটনাগুলোই মূলত এখানে স্যাটায়ার করা হয়েছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এরপরে এখানে থিমগুলোকে একটু বর্ণনা করা হয়েছে। তারপরে যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ওই ব্যাপারগুলো আছে, সোশ্যাল অ্যান্ড কালচারাল সেটিং, রিয়েল লাইফ ইনসিডেন্ট, এই ব্যাপারগুলো এখানে আছে। এরপরে কবিতাটার সামারিটা এই নোটটাতে দেওয়া আছে। এটা হচ্ছে আলাদা করে একটা নোট ছিল। আর বইয়ের মধ্যে এই জিনিসগুলো সবগুলো হয়তো থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে আমরা হচ্ছে একটু চেষ্টা করব ডিপলি জানার, যে কথায় কি ঘটলো, কিভাবে কি ঘটেছিল। ঠিক আছে? সুইটর অর্থ কি জানেন? সুইটর, SUITOR। মানানসই এরকম আবার জানি না ভাইয়া। তো এই যে আমাদের এখানে যে ক্যারেক্টারটা আছে, কোন ক্যারেক্টারটা দেখলাম, সারপ্লুম, এই ক্যারেক্টারটাকে সহজভাবে বললে আমরা সুইটর বলতে পারি। সুইটর অর্থ হচ্ছে উকিল আছে না, মামলা মোকদ্দমার যে কেস ফাইল করে, ভাইয়া সেই তাকেই সুইটর বলা হয়। তো সারপ্লুম সেই কাজটা করেছিল বেলিন্ডার হয়ে, অভিযোগ দায়ের করেছিল ব্যারনের বিরুদ্ধে। ঠিক আছে? জি ভাইয়া। তাই একটু মনোযোগ দেন, আমরা হচ্ছে ধাপে ধাপে বিষয়গুলো জানার চেষ্টা করি। কবি আলেকজান্ডার পোপ তার ব্যঙ্গ বা স্যাটায়ার বা প্রহসন কাব্যের সূচনা করেছেন মহাকাব্যের নিয়ম মেনে, এপিকের নিয়ম মেনে এবং এপিকের গাম্ভীর্য নিয়ে। শুরুতেই কবি বর্ণনা করেন কিভাবে সামান্যতম ভুলের কারণে বিপর্যয়, দুর্ঘটনা ঘটে, এবং এই ছোট্ট ভুলটার কারণে যে বিপর্যয় বা দুর্ঘটনা ঘটলো সেটা থেকে কি রকম মহা সমস্যা তৈরি হয়। তুচ্ছ কারণে ঘটে যাওয়া এই মহাযুদ্ধের ঘটনা নিয়ে কবি তার বন্ধু ক্যারিলের অনুরোধে, তার এক বন্ধু ছিল ক্যারিল, সেই ক্যারিলের অনুরোধে এই কাব্যটা রচনা করেছে। তো এখানে যেহেতু বাস্তব একটা ঘটনাকে তিনি কাব্যে রূপান্তর করেছে, তাহলে সম্পূর্ণ ঘটনাটা আমরা যেটা পড়ব সেটা সম্পূর্ণটাই যে বাস্তব তা কিন্তু নয়। এপিকের বৈশিষ্ট্যই হচ্ছে এখানে সুপারন্যাচারাল কিছু বিষয়বস্তু দিয়ে এটাকে আরো মনোরঞ্জকর করে তুলবে, দেখতে ভালো লাগবে, স্টোরিটা আরো শুনতে ভালো লাগবে। অর্থাৎ ছোট্ট একটা বিষয়কে অনেক বড় করবে নিজের মতো করে কল্পনার মাধ্যমে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। তো এই যে ক্যারিলের অনুরোধে যে এই কবিতাটা রচনা করলো, তো কবি মূলত হচ্ছে একটা সমস্যা তার সামনে এসেছিল, সেটা হচ্ছে যে এই যে কি প্যাট্রি, লর্ড প্যাট্রি আর ফেরাবেলা, এরাবেলা ফেরমোর, তো এই দুজনের মধ্যে একটা সমস্যা হয়েছিল, যেই সমস্যাটার জন্য ক্যারিল তাদেরকে বলেছিল যে তোমরা আলেকজান্ডার পোপের কাছে যাও, অবশ্যই একটা সমাধান দিবে। তো এসেছিল, তিনি একটা সমাধান দিয়েছিল। সেই বিষয়বস্তুটা পরে ক্যারিল বলে ঠিক আছে তুমি একটা কাব্য রচনা করতে পারো এটা নিয়ে। তো আমরা কাব্যটার শুরুতেই দেখতে পাবো আমাদের এই এই কবিতার যে নায়িকা প্রোটাগনিস্ট বেলিন্ডা দিবানিদ্রায় মগ্ন। দিবানিদ্রা বলতে দিনের বেলা ঘুমাচ্ছে। তো দিনের বেলা যেন কোনো সুখ স্বপ্নে বিভোর হয়ে কল্পলোকে ঘুরে বেড়াচ্ছে সে, অনেক বেলা পর্যন্ত সে ঘুমায়। বেলিন্ডাকে কবি এখন কল্পরাজ্যের এক রাজকন্যা হিসেবে উল্লেখ করেছেন এই কবিতায়। আর রূপসী এই নারীর গর্বিত রূপকে আরো প্রকট করে তুলেছিল এরিয়েল নামে অশরীরী এক আত্মা। কোমল শয্যায় ঘুমিয়ে আছে বেলিন্ডা, তার ঘুমের মাঝে এরিয়েল স্বপ্নযোগে বলে যায় নারী জাতি মৃত্যুর পরে কিভাবে রূপ বদলায়, মৃত্যুর পরে অদৃশ্য লোকে গিয়ে তারা নানামুখী রূপ পরিগ্রহ করে। তো এই রমণীগুলো একটা সময় গিয়ে আগুনের পরি হয়, সহজ সরল মনের রমণীরা হয় জলপরি। যারা কঠোর মানে খটখটে টাইপের রমণী তারা আগুনের পরি হয়, যারা সহজ সরল মনের রমণীরা জলপরি হয়। তো এইরকম একটা স্বপ্ন দেখাচ্ছিল। গম্ভীর প্রকৃতির নারীরা রূপান্তরিত হয় পাতালের পরিতে, আর রঙ্গপ্রিয় রমণীরা পরিরূপে পৃথিবীতে নেমে আসে নানাবিধ অঘটন ঘটাতে। কিছু নারী আবার আত্মমগ্ন আর উচ্চাভিলাষী হয়, সবার চোখে পড়তে চায়, সবাই আমাকে দেখুক, সবাই আমাকে সুন্দর বলুক, কিন্তু কারো প্রেমের আহ্বানে সাড়া দিতে চায় না।
তো এত সব বলার পর এরিয়েল বেলিন্ডাকে বিপদ থেকে সতর্ক থাকার কথা বলে, অদৃশ্য হয়ে যায়। ঘুম ভেঙে বেলিন্ডা তার সাজসজ্জার কক্ষে ঢুকে, যেটা হচ্ছে টয়লেট বলা হচ্ছে, বেলিন্ডাস টয়লেট। এই বেলিন্ডাস টয়লেট বা তার সাজসজ্জার কক্ষে ঢুকলো, সে ভুলে যায় এরিয়েল যে তাকে সতর্কবাণী করেছিল। এটা ছিল প্রথম পার্ট বা ক্যান্টো 1। এবং দ্বিতীয় পর্বে ক্যান্টো 2 এ কবি বর্ণনা করেন এই রূপসী নায়িকা বেলিন্ডা তার রূপের নানা দিক। কবির বর্ণনায় বেলিন্ডার রূপটা যেন একেবারে প্রস্ফুটিত পুষ্পের মতো, দিনের আলোয় ঝলকানির মতো ফুটে ওঠে। বেলিন্ডার অপরূপ মুখশ্রী যেন সূর্যের আলোকেও ম্লান করে দেয়। তার এই অপরূপ রূপকে আরো উজ্জ্বল হতে উজ্জ্বলতর করে তোলে। তার চুলের দুটা মোহনীয় দীর্ঘ বেনি ছিল। তার এই ঝুলন্ত চুলের বেনি দুটাতে যেন সারা জগতের ঐশ্বর্য লুকানো আছে। সবাইকে এটা মূলত আকর্ষণ করে তোলে। প্রচন্ড কামনার উত্তাপে দগ্ধ হয়েছিল ব্যারন, অ্যান্টাগনিস্ট। সে প্রতিজ্ঞা করে যে করেই হোক বেলিন্ডার এই বেনিটা সে হরণ করবে। এখন ব্যাপারটা হচ্ছে, কিছু কিছু ক্রিটিক বলে যে ব্যারন হচ্ছে তার প্রেমে বা তাকে দেখে এতটাই সে মানে মোহিত হয়, যার কারণে মূলত তাকে পাওয়ার ইচ্ছা তার জেগে ওঠে। তো বেলিন্ডা নিজের ভুবন মোহনীয় রূপে, নিজের মুগ্ধ আর এরিয়েল তার সঙ্গী সাথী সহ আরো অদ্ভুত সব অলৌকিক জীব নিয়ে, আত্মাদেরকে নিয়ে বেলিন্ডা সর্বদা পাহারা দেওয়ার কাজে নিয়োজিত থাকতো। বেলিন্ডাকে সবাই পাহারা দিত। এরিয়েল তার সাথে আরো যে স্লিপগুলো ছিল, এই স্লিপগুলো সহ বেলিন্ডাকে সবসময় চারদিক থেকে প্রটেক্ট করতো এবং পাহারা দিত। এবার আসে থার্ড ক্যান্টো। থার্ড ক্যান্টোতে বলা হয় বেলিন্ডা যখন বাড়ি থেকে বের হয়ে হ্যাম্পটন কোর্টের প্রাসাদে প্রবেশ করতেছিল তার সম্পূর্ণ দলবল নিয়ে। সম্পূর্ণ দলবল বলতে সবাই তো হাইড করা, আত্মাগুলো তো কেউ দেখতে পায় না সে ছাড়া। তো সেই স্থানে ইংল্যান্ডের নেতৃস্থানীয় লোকেরা, মানে উচ্চ শ্রেণীর হাই ক্লাস সোসাইটির মানুষরা একত্রিত হয়ে ইংল্যান্ডের মানুষের জন্য তৈরি করে নানা আইন আর নীতি নিয়ম কানুন। আর অভিজাত মহলের মানুষেরা এখানে এসে তাদের অবসর সময় কাটায়, মেতে উঠে হই হুল্লোড়ে। এখানে হয় পরচর্চার মতো মানে গৃহীত কাজ, নাচ গান, উচ্চ হাসের রোলে ফেটে পড়ে চারপাশে নেশাগ্রস্ত অবস্থায় চারপাশে ছড়িয়ে যায় নেশাগ্রস্তরা। তো এখানে রূপসী বেলিন্ডা তার দলবল সহ খেলায় মত্ত হয়। খেলার মধ্যে চারপাশের ভিড় করে আছে প্রণয়াকাঙ্ক্ষী মূর্খ তরুণ প্রেমিক দল। বেলিন্ডাকে দেখতেছে চারদিক থেকে। বেলিন্ডার প্রতিপক্ষ হয়ে খেলতেছিল সেখানে ব্যারন, আর তার সাথে ছিল তার এক নাইট। বেলিন্ডাকে সহায়তা করে অদৃশ্য পরী আর অশরীরী জীবেরা সেই গেমের যাতে জিততে পারে, সেটা হচ্ছে মূলত তাস খেলা আর কি। তো তাসের দান নিয়ন্ত্রণ করে তার আড়াল থেকে নিয়ন্ত্রণ করতেছিল। অশরীরী জীবদের সহায়তায় বেলিন্ডা একে একে সবসময় বিজয় ছিনিয়ে নিচ্ছিল। এবং এই বারবার পরাজয় হওয়ার কারণে ব্যারন আরো ক্ষুব্ধ হয়ে ওঠে তার প্রতি। এক সময় ক্লারিসা নামক এক পরী ব্যারনের হাতে তুলে দেয় কাঁচি। তো এখানে ক্রিটিকরা বলে এই যে বারবার সে পরাজয় হচ্ছে, ব্যাপারটা এমন ছিল যে ব্যারন বারবার তাকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল, সে বারবার রিজেক্ট করে দিচ্ছিল। রিজেক্ট করে দেওয়াতে মূলত মানে তার প্রতি ক্ষুব্ধ হয়ে তাকে মূলত রেপ করার মতো একটা কাজ করে ফেলে। তো এই ব্যাপারটাই মূলত বোঝানো হয়েছে যে এক পরী ব্যারনের হাতে, মূলত ক্লারিসা নামক একজন তাকে ব্যারনের হাতে একটা কাঁচি তুলে দেয়, আর ব্যারন সেই কাঁচি দ্বারা ঘেস করে কেটে ফেলে তার চুলের মোহনীয় বেনি। অর্থাৎ এখানে ক্রিটিকরা বলে তার ভার্জিনিটি নষ্ট করে দেয় অথবা তার সতীত্ব নষ্ট করে। তো আকস্মিক এই দুর্ঘটনায় হতবিহ্বল হয়ে পড়ে বেলিন্ডা। ক্রোধে রাগে চিৎকারে ফেটে পড়ে সে, আর পরম উল্লাসে ফেটে পড়ে ব্যারন, যেন বিশাল এক বিজয় অর্জন করে ফেলেছে সে। এবং চতুর্থ নম্বর ক্যান্টোতে বলা হয় যে বেলিন্ডার চারপাশ এখন বিষাদে মগ্ন হয়ে গেছে, হতাশায় হাহুতাশ করতেছে। সে তার রূপের উজ্জ্বল বন্যিশিকা যেন এক অশুভ এক ঝড়ো হাওয়ার মধ্যে দপ করে নিভে গেছে সবকিছু। অভিমানে, দুঃখে, বেদনায় সে একেবারে লুটে পড়ার মতো অবস্থা। তার দীর্ঘশ্বাস যেন ভারী হয়ে গেছে আকাশ পাতাল। পরম যত্নে তিল তিল করে গড়ে তোলা তার এই বেনি হারানোর শোকে সে এখন পাগল পারা। তো গভীর অনুতাপের অগ্নিতে ধিকি ধিকি করে জ্বলতেছিল সে নিজেকে সে এই বলে ধিক্কার দিচ্ছে যে কেন নিজেকে ওই সব লোলুপ পুরুষদের কাছ থেকে সরিয়ে রাখেনি, কেন নিষ্ঠুর ব্যারনের দৃষ্টি তার উপর পতিত হলো। একটা বেনি রেখে আর কি লাভ, ওই বেনিটাও যদি কেটে নিত তাহলেও তা ভালো ছিল। এবং 5 নম্বর ক্যান্টোতে বলা হয়
যে ক্লারিসা বেলিন্দাকে নানা নৈতিক বাণী নীতিবাক্য তারা সান্ত্বনা প্রদান করতেছে। সে বলতেছে সকল রূপরাশি একদিন ম্লান হয়ে যাবে, এই সৌন্দর্য আর থাকবে না, সযত্নে লালিত তোমার এই বেনিগুচ্ছ একদিন সাদা হয়ে যাবে, পেকে যাবে। বেলিন্দাও তবু ব্যারনের কাছে তার বেনি ফেরত চায়। সে যে বেনিটা কেটে চুরি করে নিয়ে গেছে সেটা ফেরত চায়। এ নিয়ে দুই পক্ষে চলে পাল্টাপাল্টি হামলা। পরি ক্লারিসা, মানে ওই যে ক্লারিসা ছিল, স্যার প্লুমের কাছে বেনি ফেরত চায়, কিন্তু তিনি বলেন এটা আর কখনোই ফেরত পাওয়া যাবে না। বেলিন্ডার বেনি আর কারো নজরে না পড়লেও মিউস এই কর্তৃত্ব বেনির প্রতি সুনজর দেন। বেলিন্ডার সেই বেনি তখন নক্ষত্র লোকে স্থান পেয়েছে, সেখানেই সে বেনি চিরকাল তারকার মতো করে দীপ্তি ছড়াবে, আর পৃথিবীর কবিকুল তা নিয়ে রচনা করবে অমর কবিতা, অমর কাব্যকথা। অতএব এই বেলিন্ডার এখন এটার জন্য গর্ব করা উচিত। এটা হচ্ছে শর্টকাট একটা ধারণা পাওয়া। তো এখানে প্রত্যেকটা ব্যাপারগুলোতে মূলত হচ্ছে অভ্যন্তরীণ কিছু ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা কেমন? এই যে আমি তো একটু আগে বললাম যে সিলভস বা ভালো আত্মাগুলো তাকে সবসময় প্রোটেক্ট করতেছে, তাহলে কেন ব্যারনের কাছ থেকে তাকে প্রোটেক্ট করলো না? মনের মধ্যে একটা প্রশ্ন আসার কথা। জি ভাইয়া। তাহলে কেন প্রোটেক্ট করলো না? কারণ বেলিন্ডা ভাইয়া হ্যাঁ, আমার বেলিন্ডা চাচ্ছিল ব্যারনকে লাভ করতে, এজন্য পরে এরিয়েল পিছায় যায় আর কি। না, মানে ব্যাপারটা ও হচ্ছে ও একটু আমাদের হাই ক্লাস সোসাইটিতে সুন্দরী নারীরা যে কাজটা করে, সুন্দরী মেয়েরা প্রেমে পড়লেও প্রকাশ করতে চায় না, বারবার রিজেক্ট করে। দিন শেষে কিন্তু ঠিকই মনের মধ্যে কি করে, নানা রকম স্বপ্ন বুনে। যে মানুষটাকে বারবার রিজেক্ট করে, বারবার প্রপোজ করার কারণে কিছু সময়ের জন্য হলেও তার মনের মধ্যে সেই চিন্তাটা আসে যে না, যেহেতু এতবার বলতেছে, রাজি হওয়া যায় কিনা বা কি করা যায়। যখনই এই চিন্তা বেলিন্ডার মনে এসেছিল, তখনই ভালো আত্মাগুলো সরে গিয়েছে। বুঝতে পেরেছেন? এখন আমরা যদি ধাপে ধাপে জিনিসগুলো চিন্তা করি, তাহলে সর্বপ্রথম কবিতাটাতে বেলিন্ডার আভিজাত্য প্রকাশ করা হয়। অর্থাৎ এখানে হাই ক্লাস সোসাইটির মানুষরা কিভাবে থাকে, কিভাবে বাস করে, সেই জিনিসটা বলে। তো বেলিন্ডার একটা কাজের মানুষ ছিল, মেড সার্ভেন্ট ছিল, যার নাম কি ছিল? বেট্টি, BTTY। তো কবিতার শুরুতে বেলিন্ডা নামক একজন আমরা সম্ভ্রান্ত সুন্দরী প্রোটাগনিস্টকে ঘুমিয়ে থাকতে দেখি, এবং তার গার্ডিয়ান স্পিরিট আত্মা এরিয়েল তাকে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখায়। তো এসব স্পিরিটদের কাজ কি ছিল? স্পিরিটদের প্রধান কাজ হচ্ছে কাজই হচ্ছে সতী নারীদের বিপদ থেকে রক্ষা করা। এরিয়েল একটা বিপদের আভাস পায়, কিন্তু আসলে কি ঘটবে সেটা সে এখনো বুঝতে পারতেছে না। তাই সে বেলিন্ডাকে স্বপ্নে পুরুষ মানুষ সম্পর্কে সতর্ক করে দেয়। এরপর বেলিন্ডার ঘুম ভাঙে। সে একটা অনুষ্ঠানের জন্য বা ওই যে হ্যাম্পটন কোর্টে যাবে তার জন্য তৈরি হচ্ছিল। তার কাজের লোক ওই যে বেটটি তাকে সম্পূর্ণভাবে তৈরি হতে সহায়তা করে। তো এখন এই বেলিন্ডার যে টয়লেট, যেখানে সে সাজসজ্জায় পরিণত হয়, ফ্রেশ হয়, সেটা যদি দেখেন, সেটা যেভাবে এখানে আলোচনা করা হয়েছে, সেটা মূলত অন্যান্য মানুষের ঘুমানোর জায়গার থেকে অনেক বেশি ভালো। তো আপার ক্লাস সোসাইটিটাকে এভাবেই তিনি হচ্ছে এখানে ক্রিটিসাইজ করছে, যে এই মানুষগুলো নিজের সৌন্দর্য, নিজের সাজসজ্জার জন্য লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা খরচ করতে পারে, কিন্তু সমাজের একটা ছোট কাজের জন্য তাদের কোনো টাকা পয়সা হয় না। তো এই যে বেলিন্ডাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল, সে লন্ডন থেকে হ্যাম্পটন কোর্টের দিকে রওনা হয়। এক সময় তার সৌন্দর্য দেখতে অনেক মানুষ এসে ভিড় করে চারদিকে। বেলিন্ডার মাথার চুলের বেনি দুটো এত সুন্দর যে ব্যারন এটা থেকে চোখ সরাতে পারতেছিল না, অর্থাৎ ব্যারন বেলিন্ডার দিক থেকে চোখ সরাতে পারতেছিল না। সে চিন্তা করে যে করেই হোক তাকে তার পেতে হবে, বা সে এটা চুরি করবে লকগুলো। সে যে করেই হোক একটা লক সে নিবেই। তো ব্যারন সূর্যোদয়ের পূর্বে ভালোবাসার গডের প্রশংসা করে নেয়, যাতে করে সে তার ভালোবাসাটা পায়। এদিকে এরিয়েল খুব ভয়ঙ্কর কিছুর আভাস পাচ্ছে। সে একদল স্পিরিটকে একত্রিত করে, তাদেরকে তার আশঙ্কার কথাটা বলে যে এরকম আমার মনে হতে পারে বেলিন্ডা তার লক হারাবে, বা তার ভার্জিনিটি হারিয়ে ফেলবে, অথবা তার ড্রেসে কোনো দাগ লাগবে,
মানে কিছু একটা বিপদ ঘটবে, হয় তার ড্রেসে দাগ লেখে অপমানিত হবে, অথবা তার কোনো অলংকার হারিয়ে যাবে, অথবা তার ল্যাপডগ, তার পোষা প্রাণী মারা যাওয়ার মতো কিছু হতে পারে। তো এরিয়েল তার স্পিরিট বা আত্মাদের দলটাকে বেলিন্ডার বিভিন্ন জিনিসের উপর পাহারা দিতে বলে। কেউ বেলিন্ডার লকের উপর পাহারা দেয়, কেউ বা তার ঘড়ির পাহারা দিচ্ছে, কেউ বা তার কুকুরকে পাহারা দিচ্ছে, কেউ বা তার হচ্ছে স্বর্ণালঙ্কার এইসবের উপর পাহারা দিচ্ছে, যাতে করে তার কোনো কিছু কেউ নিতে না পারে। তো নৌকা করে হ্যাম্পটনে পৌঁছে যায়, সবাই যে যার মতো পার্টি উপভোগ করতে থাকে। বেলিন্ডা দুজন পুরুষের সাথে অমরি গেম খেলতে বসে। অমরি গেম বলতে কি জানেন? পাশা খেলা। তাস খেলা, তাস। সেটা কি খেলে? জোড়া জোড়া করে খেলে। এর আগের ক্লাসে বলেছিলাম অমরি গেমটা হচ্ছে এরকম, অনেকগুলো কার্ডের সেট থাকে, মানে তাসগুলো থেকে জোড়া করতে হয়, যেমন 5-5 জোড়া হয়। হ্যাঁ, বুঝি নেই, আবার বলেন। 9টা কার্ড। কার্ড তো আছে হচ্ছে 52টা, 4-13-52, 13টা করে কার্ড থাকে, এক একটা ভাগে 4টা ভাগ থাকে, 13টা করে কার্ড থাকে। হ্যাঁ, তো এইখান থেকে মনে করেন যতজন মিলে খেলে জোড়া মিলাইতে হয়, এটাকে উমরি গেম বলে বা এমন কিছু। তো প্রথম দিকে এই স্পিরিটদের বা আত্মাদের সহায়তায় বেলিন্ডা গেমটা ভালোই খেলতেছিল, বারবার সে জিতে যাচ্ছিল। ঠিক এই মুহূর্তে সেই যে দুইজন পুরুষকে সরিয়ে এবার ব্যারন বলে যে এবার আমি গেম খেলবো। তো এবার ব্যারন কি করে, এই গেমটা নিজে খেলা শুরু করে, এবং পুরো গেমটাতে ব্যারন নিজের আয়ত্তে নেওয়া শুরু করে, যাতে করে জিতে যাওয়ার মতো। কিন্তু শেষ পর্যন্ত বেলিন্ডা জিতে যায়। এরপর ব্যারন তার লক চুরির প্ল্যানের কথা মনে পড়ে যে এবারে হচ্ছে চুরি করার দরকার। তো বেলিন্ডার চুলের গোছা কাটার জন্য ক্লারিসার কাছ থেকে ব্যারন কাঁচি কেড়ে নেয়। স্পিরিটরা মানে আত্মারা বেলিন্ডার চুল টুইস্ট করে, তাকে বিপদের সংকেত দিয়েছিল। তো এরই ফাঁকে ব্যারন বেলিন্ডার কাছাকাছি চলে আসে। এই মুহূর্তে এরিয়েল বেলিন্ডার মনের মধ্যে ভালোবাসার মানুষের মনের জন্য অনুভূতি দেখতে পায়। বুঝেন অবস্থাটা? এরিয়েল দেখে যে বেলিন্ডা ব্যারনের প্রতি একটা ভালোবাসার অনুভূতি দেখাচ্ছে, অর্থাৎ বেলিন্ডার আগের মতো সতী নেই। তাই এরিয়েল তা আর বেলিন্ডার দায়িত্বে থাকে না, সে চলে যায়, সব দলবল নিয়ে চলে যায়। যখন এরিয়েল নিজের দায়িত্ব থেকে পদত্যাগ করে বা সরে যায়, ঠিক এই মুহূর্তেই তার সাথে অঘটন ঘটে। ব্যারন কি করে, বেলিন্ডার লক কেটে নেয়। একদিকে এমব্রিয়েল কি করে, এমব্রিয়েল আন্ডারওয়ার্ল্ডে চলে যায়। এমব্রিয়েল মূলত আগে একটা আত্মা ছিল, ভালো আত্মাই ছিল। পরবর্তীতে যখন সবাই তাকে ছেড়ে দিল, তখন এমব্রিয়েল আন্ডারওয়ার্ল্ডে চলে যায় বেলিন্ডার জন্য কষ্ট আর অশ্রু আনার জন্য, তাকে একটু যাতে করে স্বস্তি দেয়, এটি তাকে একটু স্বস্তি দিবে। তো ক্লারিসা বেলিন্ডাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না, নৈতিক বাণী শোনায়, কোনো কাজ হয় না। এরপর বেলিন্ডা স্যার প্লিউমের কাছে বিচার দেয়। এই ঘটনার প্রেক্ষিতে এমব্রিয়েল একটা বক্তব্য রাখে। সে বলে যদি বেলিন্ডা বাসায় থাকতো বা এরিয়েলের সতর্ক বার্তা উপেক্ষা না করত, তাহলে হয়তো এই দুর্গতি তার আসতো না। বেলিন্ডা ব্যারনের দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকায়। লোকজন দুটি দলে ভাগ হয়ে যায়, একটা যুদ্ধ হওয়ার মতো শুরু হয়। যার হাতে যে খাবার বা কোনো জিনিস যা থাকে সেটাই ছুঁড়ে মারতেছিল। এক পর্যায়ে যুদ্ধ থামলেও চুলের বেনি বা গোছা আর কোথাও পাওয়া যায় না। একটু আগে কেটে নিল হাতে, এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অতঃপর আমাদের স্পিকার বলে যে বেলিন্ডার লক হয়তো স্বর্গে চলে গেছে, যেখানে লন্ডনের লোকেরা ও জ্যোতির্বিজ্ঞানীরা এটিকে দেখতে পাবে। এই লক বা চুলের গোছা অন্যান্য চুলের মতো পেকে যাবে না কখনো। এই লক সব সময় তারার মতো করে আকাশে উজ্জ্বল হয়ে থাকবে, যেটা দেখে দেখে কি করবে, আমার মতো কবিরা আরো অনেক বেশি করে কবিতা বা কাব্যগ্রন্থ লিখতে পারবে। বুঝেছেন? ওই চুলের মধ্যে কি করেছিল ভাইয়া? আরেকবার বলেন, বুঝিনি। মানে চুলের বেনিটা কেটে নিয়েছে যে, ওটা যে পরে খুঁজে পাচ্ছে না, মানে ব্যারনটা আসলে করেছিলটা কি বেনিটাকে? ব্যাপারটা হচ্ছে কি, এটা হচ্ছে যে ক্রিটিকরা যে বলে চুলের বেনি কেটে নেওয়াটা হচ্ছে একটা উপমা, ঠিক আছে? এখানে মেইন ফোকাস যেটা করা হয়েছে, সিম্বলাইজ করা হয়েছে, সেটা হচ্ছে তার ভার্জিনিটি নষ্ট হয়ে গেছে, অর্থাৎ তাকে রেপ করার মতো কাজ হয়েছে। বুঝতে পারছেন? এখন একজনের সতীত্ব, ভার্জিনিটি একবার নষ্ট হলে সেটা ফেরত পাওয়া সম্ভব না। না ভাইয়া। এজন্যই
আমাদের কবি বা ন্যারেটর বলেছে যে এটা স্বর্গে চলে গেছে, এটা আর ফেরত পাওয়া যাবে না। এবং তোমার এই ঘটনাটা জি ভাইয়া। বা তোমার এই বেনিটা দেখে দেখে মূলত লন্ডনের মানুষ তারার মতো উজ্জ্বলতা হয়ে দেখবে। যে জিনিসটা আমি শুরুতে বলেছিলাম যে একজন ধর্ষিতার খবর চারদিকে প্রকাশ পায়, কিন্তু একজন ধর্ষকের খবর চারদিকে প্রকাশ পায় না। পায়? না তো ভাইয়া। এই জন্যই হচ্ছে বলেছিলাম যে, বা কবি এখানে বলেছিল যে তোমার গর্ব করা উচিত যে লন্ডনের মানুষজন এই উজ্জ্বল তারার মতো এটা দেখতে পাবে। তো এটাকে ক্রিটিসাইজ করে বা স্যাটায়ার করে তিনি বলেছেন, ব্যঙ্গ করে, যে তোমার ঘরে থাকা উচিত ছিল, যেহেতু তোমাকে সচেতন করা হয়েছে, তুমি একজন নারী, তোমার এভাবে চলাফেরা করা বা মানুষকে প্রলুব্ধ করার মতো দৃষ্টি তোমার থাকা উচিত ছিল না। এই জিনিসগুলোই মূলত বোঝায়। বুঝেছেন? তাহলে এখন যেভাবে পত্রিকায় বা মেডিকেলে বা থানায় যেভাবে মানুষজন হ্যারাসমেন্টের শিকার হয় এই ধর্ষিতারা বা এই নারীটা, সেভাবে তোমাকেও সবাই দেখবে এখন। এই জন্য তোমার তো গর্ব হওয়া উচিত, তাই না? জি ভাইয়া। তো এই ঘটনাগুলোকে এই কবিতাটাতে মেইনলি ফোকাস করা হয়েছে, আপার ক্লাস সোসাইটিটাকে স্যাটায়ার করা হয়েছে, হায়ার ক্লাস সোসাইটিটাকে সম্পূর্ণভাবে তিনি একেবারে ব্যঙ্গ করেছেন এখানে এই কবিতার মধ্যে। বুঝাইতে পারছি? কারো কোনো প্রশ্ন আছে? বলেন। না ভাইয়া। না ভাইয়া। এখন প্রশ্নগুলো আপনারা নিজেরাই বুঝবেন। যে ওই যে আমব্রিয়েল জার্নি করলো ক্যাব অফ স্প্লেনে, কেন জার্নি করেছিল? দুঃখ, কষ্ট, চোখের পানি নিয়ে আসার জন্য। কেন নিয়ে এসেছিল? যাতে করে তার কিছু দুঃখটা কমে। সেখান থেকে নিয়ে আসলে তার মনের দুঃখটা যদি কিছুটা কমে বা একটু মনে শান্তি পায় দুঃখটা নিয়ে আসার জন্য। ঠিক আছে? বুঝেছেন? তারপর হচ্ছে এই যে সুপার ন্যাচারাল এলিমেন্টগুলো যে ব্যবহার করা হয়েছে, সুপার ন্যাচারাল মেশিনারিজ যে ব্যবহার করা হয়েছে, তো এগুলো কীরকম ভাইটাল প্লে মানে রোল প্লে করছে এই কবিতার মধ্যে, সেই জিনিসটা আলোচনা করব। এই যে পোপ ফেল্ট দ্য নিড টু ইন্ট্রোডিউস দ্য মেশিনারি ইন হিজ পোয়েম দ্য র্যাপ অফ দ্য লগ, হ্যাভিং রিড আ বুক অফ ফ্রান্স অথার আবেডি ভিলার্স। এই আবেডি ভিলার্স ফ্রান্স রথারের লেখা মূলত কিছু বই তিনি পড়েছিলেন, পড়ে হচ্ছে তিনি মূলত আইডিয়া পেয়েছিল। কন্টিনিউ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য রোজিক্রুসিয়ান ডক্টরাইন অফ স্পিরিট, এই বইটা তিনি পড়েছিল। অল হিজ ফ্রেন্ডস উইথ দ্য এক্সেপশন অফ এডিশনস অ্যাপ্রুভড অফ দ্য আইডিয়া অ্যান্ড পোপ অ্যাডজাস্ট টু দ্য পোয়েম দ্য পার্টস অ্যাবাউট দ্য সুপার ন্যাচারাল স্পিরিটস। তো ব্যাপারটা হচ্ছে তিনি সুপার ন্যাচারাল মেশিনারিগুলো কেন ব্যবহার করলো এই ছোট্ট গল্পটার সাথে, মূলত তিনি এই আবেডি ভিলার্সের দ্য রোজিক্রুসিয়ান ডক্টরাইন অফ স্পিরিট এটা পড়ে সেখান থেকে তিনি একটা আইডিয়া পেয়েছেন। ক্লিয়ার? এ কারণে তিনি সুপার ন্যাচারাল স্পিরিটদেরকে এখানে ব্যবহার করেছে। সুপার ন্যাচারাল স্পিরিটস কারা? এরিয়েল, সে ছিল সিল্পস, আর একটা হচ্ছে নোমস, GNOMES, যারা খারাপ আত্মা বা তার বিপরীতে কাজ করেছিল। ঠিক আছে? ভাইয়া একটা প্রশ্ন ছিল। এখানে খারাপ আত্মা বলাটা ঠিক না, অন্য কিছু আর কি, তার পরবর্তী ঘটনাটা বলবো? তাকে সহযোগিতা করেছিল যেটা। হ্যাঁ বলেন। হচ্ছে যে মানে আমরা যে লিটারারি ডিভাইসটা পড়লাম না, ওখানে হচ্ছে লেখা আছে যে পোপ ইউজেস দ্য স্টাইল এন্ড স্ট্রাকচার অফ ক্লাসিক্যাল এপিক, ব্র্যাকেটে দেওয়া আছে লাইক ইনভোকিং দ্য মিউজ, ব্যাটেল, সুপার ন্যাচারাল হ্যাঁ, ইন্টারভেশন। মানে হচ্ছে যে যদি আমরা ক্লাসিক্যাল এপিক দেখি বা ক্লাসিক্যাল এপিক হলেই কি এগুলো থাকবে? ইনভোকিং দ্য মিউজ, ব্যাটেল, সুপার ন্যাচারাল এলিমেন্ট, এখন আপনার প্রশ্ন শুনে আমার যেটা মনে হচ্ছে আপনার এপিকের বৈশিষ্ট্যগুলো জানা নেই। জানা আছে? মানে এখানে ব্র্যাকেটে দেওয়া আছে তো তাই জিজ্ঞেস না না, করলাম। সেটা ঠিক আছে। আমার কথা হচ্ছে আপনার কি ক্লাসিক্যাল মানে এপিক সম্পর্কে ধারণা আছে? না ভাইয়া। সমস্যাটা তো এখানে। কারণটা হচ্ছে বেসিক জিনিসটা আপনার জানা নেই। আপনার কাছে কি বইটা আছে অ্যালবাট্রস? জি ভাইয়া। অ্যালবাট্রস বইয়ের মেবি হচ্ছে ফেরি কুইনের যে শুরুটা, সেখানে এপিকের বৈশিষ্ট্যগুলো লেখা আছে। এখন এই এপিকটা কবে থেকে শুরু হলো? সর্বপ্রথম এপিক কে লিখেছে বলতে পারবেন? এপিকের প্রণেতাকে বা কে সর্বপ্রথম এপিক লিখলো?
জানা তোমার নেই ভাইয়া। চশমা ব্যাপারটা হচ্ছে এখানে এইভাবে প্রশ্নটা আমার করাটা আসলে ভুল। কে সর্বপ্রথম লিখেছে এটা না, এপিকের পরিচিতি পাইয়ে দিয়েছিল হোমার ইলিয়াড এবং ওডিসির মাধ্যমে। এবং একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে এপিক আমাদের যে ধর্মগ্রন্থগুলো আছে, প্রধান প্রধান যে ধর্মগ্রন্থগুলো, এই ধর্মগ্রন্থগুলো প্রত্যেকটাই কবিতা আকারে লেখা, এপিক আকারে লেখা। খেয়াল করে দেখেন, সনাতন ধর্মে আমাদের যেমন গীতা, যেমন আমাদের যে কোরআন আছে, বাইবেল আছে, এগুলো কি সূরা আকারে বা কবিতার মতো করে না? এগুলো কি জি ভাইয়া। এগুলো কি গল্পের মতো করে আছে? আমরা প্রয়োজনে না। ব্যাখ্যাগুলোকে বাংলা ব্যাখ্যা বাংলায় যখন অনুবাদ করেছি সেটা আমরা গল্পের মতো করে লিখে দিছি, তাই না? কিন্তু মেইন যেটা, সেটা কি কবিতার মতো না গল্পের মতো? কবিতার মতো। তাহলে লেখালেখির সূত্রটাই হচ্ছে আমাদের কবিতা আকারে, কাব্য আকারে, যেটাকে এপিক বলা হচ্ছিল। আমাদের সব থেকে বড় এপিক কি জানেন? আমাদের বিশ্বে সব থেকে বড় এপিক কোনটা? মেঘনাদ বধকাব্য। আর কেউ? বলতে থাকেন, শুনি একটু। আমাদের বিশ্বের যদি জানা না থাকে জেনে নেন, সব থেকে বড় এপিক হচ্ছে বা মহাকাব্য হচ্ছে মহাভারত। নাম শুনেছেন? কি ভাইয়া? মহাভারত। আবার বলেন ভাইয়া। সব থেকে বড় এপিক বা মহাকাব্য হচ্ছে মহাভারত। ও হ্যাঁ হ্যাঁ ভাই। এর আগেও আমি এটা বলেছিলাম। এটা একটা প্রাচীন আমাদের ভারতীয় সংস্কৃত মহাকাব্য, সংস্কৃত ভাষায় লেখা, যা বৈদিক যুগে এটা লেখা হয়েছিল এবং সনাতন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ বলতে পারেন। এটার লেখক ছিল মহর্ষি ব্যাসদেব এবং এটাতে শ্লোক সংখ্যা আছে, মানে লাইন সংখ্যা আছে 1,00,000। বুঝতে পারছেন? লেখক কে? মহর্ষি ব্যাসদেব। মহর্ষি ব্যাসদেব। এই মহাভারতে বলা হয়, এটার বিশেষত্ব হচ্ছে এভাবে বলা হইতো যে মহাভারতকে বলা হয় যা কিছু এই গ্রন্থে আছে, ভারতে এটাই হ্যাঁ, লেখা। এই যা কিছু এই গ্রন্থে আছে তা পৃথিবীতে আছে, আর যা এতে নেই তা কোথাও নেই। এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সাহিত্যকর্ম এবং এর অংশ হিসেবে সনাতন ধর্মের যে শ্রীমদ্ ভগবদ গীতা, এটা অন্যতম গুরুত্বপূর্ণ, এটার একটা অংশ হিসেবে। তবে অন্যান্য আরও যে এপিকগুলো আছে, যেমন হোমারের ইলিয়াড, ওডিসি, ভার্জিলের এনিট, গিলগামেশ, এই মহাকাব্য আরও এরকম বড় বড়, কিন্তু সব থেকে বেশি সংখ্যক শ্লোক বা কবিতার লাইন এই মহাভারতেই ছিল, তারপর বাকিগুলো। ক্লিয়ার? ভাই এটা কি হচ্ছে সর্বজন স্বীকৃত নাকি শুধু আমাদের হিন্দু ধর্মাবলম্বীরাই? এটা সার্বজন স্বীকৃত, এটা সম্পূর্ণ বিশ্বের মধ্যেই সব থেকে বড়, এটা সবাই মানে। ব্যাপারটা হচ্ছে কি, আমরা যারা সনাতন ধর্মের তারা আমরা এটাকে ধর্মগ্রন্থ হিসেবে মানি, কিন্তু প্রত্যেকটা বিষয়ই আসলে একটা সাহিত্য, সাহিত্য ছাড়া কোনো কিছু নাই। ঠিক আছে? যেমন একটা বিষয় যদি আমি বলি, হোমারের যে ইলিয়াড, ওডিসি, সেইখানে যে এই যে অলিম্পিয়ান গড, দেবদেবীরা, গ্রিক এবং রোমানদের যে দেবদেবীদের নাম আছে, আমরা সেটাকে অনেকটা কাল্পনিক মনে করি না? কিন্তু আপনি গ্রিকদের কাছে যদি শোনেন, এখনো তাদের দেবদেবী হিসেবে তাদেরকে তারা মানে, তাদের কাছে সেটা ধর্মগ্রন্থের মতো, তাদের কাছে সেগুলো বিশ্বাস। ঠিক আছে? ঈশ্বর, আল্লাহ, ধর্মগ্রন্থ, প্রত্যেকটা বিষয় হচ্ছে বিশ্বাসের উপর নির্ভর করে। অনেক নাস্তিকরা আছে না, তারা যদি বিশ্বাস না করে আপনি কি করতে পারবেন? আমাদের কিছু করার আছে?
কেউ যদি বিশ্বাস না করে, আমরা শত চেষ্টা করতে পারি তাদেরকে বিশ্বাস করানোর, তারপরে যদি তারা বিশ্বাস না করে, এজন্যই তো তারা নাস্তিক নাকি? জি ভাইয়া। বিশ্বাস ছাড়া কোনো কিছুই না। ঠিক আছে? প্রত্যেকটা সাহিত্যের মধ্যে আমরা কিছু বিষয় খুঁজে পাই। প্রথমত হচ্ছে রিলিজিয়ন। আমরা কবিতার মধ্যে রিলিজিয়ন পাই না? জি ভাইয়া। জি ভাইয়া। তারপর হচ্ছে নৈতিকতা। কবিতা কি শেখায় আমাদের? নৈতিক দিকগুলো শেখায় না? এই যে সাহিত্য পড়তেছি, আমরা সবাই ভাবি কি শেখাচ্ছে, কি প্রেম পরকীয়া এইসব, কিন্তু নৈতিকতা যে শেখানো হয় এটা আপনি বুঝতেছেন? এটা আমরা বুঝতেছি? একটা লেখা, একটা সাহিত্যের মধ্যে ধর্ম থাকে, নৈতিকতা থাকে, রাষ্ট্রনীতি থাকে, কূটনীতি থাকে এবং ভক্তি থাকে। যদি ভক্তিটা না থাকতো তাহলে একজন রাইটার বা একজন কবি একটা এপিক লেখার শুরুতে মিউসের কাছে প্রার্থনা করতো না। কর্ম থাকে এবং আপনি সেই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন সেই মুক্তির দর্শনগুলো থাকে। তো একটা লেখা থেকে অনেক কিছু শেখা যায়, আমরা সেগুলোর ধারে কাছেও যেতে পারি না। পারি? পারি না। তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে প্রশ্নগুলো এখন আমাদের পড়তে হবে, একটু সময় করে আপনারা পড়ে নেন, আমি তাহলে সাজেশনটা দিই। আর যদি বলেন যে ভাইয়া প্রশ্নগুলো বুঝাই দেন, লাইন বাই লাইন ধরে ধরে একটু ব্যাখ্যা করে দেন, তাহলে হয়তো সাজেশনটা আজকে দেওয়া হবে না। আর ওই যে লতা রায় আপনি যেটা বলছিলেন যে এপিকের যে বৈশিষ্ট্যগুলো সেখানে দেওয়া ছিল, ক্লাসিক বলতে কি? ক্লাসিক বলতে আমরা কি বুঝি? পুরাতন। ক্লাসিকের যদি বাংলা আপনি ডিকশনারিতে দেখেন তাহলে ওই বাংলা অর্থ দিয়ে আপনি বুঝবেন না, সম্ভব না বোঝা। কি বুঝাইছে এটা আমাদের বোঝা মুশকিল। তো ক্লাসিক বলতে আপনি ধরে নেন এটা হচ্ছে পুরাতন। আর ওই জন্য হচ্ছে পরবর্তীতে আমাদের লিটারেচারের এজের মধ্যে একটা নিও ক্লাসিক্যাল এজ আছে না? জি ভাইয়া। নিও অর্থ কি? নিও অর্থ নতুন। ঠিক আছে? সেই ক্লাসিক্যাল বিষয়বস্তুগুলোকে আরো নতুন করে লেখা হয়েছিল, এই জন্য নিও ক্লাসিক্যাল। নিও ক্লাসিক্যাল এজ থেকে পরবর্তী সময়টা নিও ক্লাসিক্যাল এবং তার পূর্বের সময়টাকে বলা হয় ক্লাসিক্যাল। তো এই যে হোমার যে লিখেছে ইলিয়াড, ওডিসি বা যে যে বড় বড় এপিকগুলো আছে, এগুলো সব কিন্তু সেই ক্লাসিক এজে লেখা। তো সেই বৈশিষ্ট্যগুলোর মতো করে আমাদের আলেকজান্ডার পোপো এই কবিতাটাতে ইনভোকেশন ব্যবহার করছে। ইনভোকেশন পূর্বের এপিকগুলোতে বা ক্লাসিক এপিকগুলোতে থাকতো। ইনভোকেশন অর্থ কি? প্রার্থনা করবে কবিতার দেবীর কাছে বা আরো এরকম অনেক দেবদেবীর কাছে প্রার্থনা করবে যাতে করে তিনি এই সম্পূর্ণ এপিকটা লিখতে সহায়তা করে। সেই কবিতার দেবী যেন তাকে সহায়তা করে, তিনি যে কবিতাটা এপিকটা লিখবেন সম্পূর্ণ করতে যেন সহায়তা করে, যেহেতু একটা এপিক অনেক বড় করে লিখতে হয়। বুঝাইতে পারছি? এই জন্য ইনভোকেশন সবার প্রথমে থাকে। তাহলে ইনভোকেশন অর্থ কি? সহজ ভাষায় কি বুঝবো? প্রার্থনা। কার কাছে? মিউসের কাছে। মিউসের পাশাপাশি আরো অনেক দেবদেবীদের কাছে প্রার্থনা করতেই পারে। তারপর হচ্ছে সেভারেল ক্যান্টোস, অর্থাৎ এখানে অনেকগুলো বুক থাকবে, অনেকগুলো ক্যান্টো থাকবে। যেমন এখানে আমরা 5টা ক্যান্টো দেখি, কিছু কিছু কবিতা আমরা 16টা 17টা করে বুক দেখি, এক একটা বুকে 8-9টা করে ক্যান্টো থাকে। ওকে, তো এই যে দ্য ট্রেডিশনাল এপিক ইজ লং, অনেক বড় হবে, লং নেরেটিভ পোয়েম যেহেতু, সো ইট ইজ ডিভাইডেড উইথ ক্যান্টোস। আলেকজান্ডার পোপ দ্য র্যাপ অফ দ্য লং ইজ অলসো ডিভাইডেড ইন্টু ক্যান্টোস লাইক এন এপিক পোয়েম। এপিক পোয়েমের মতো তিনি এখানে ক্যান্টোতে ভাগ করছে, বাট দ্য পোয়েম হ্যাজ অনলি 5 ক্যান্টোস, শুধুমাত্র 5টা ক্যান্টো আছে, কন্টেনিং আ টোটাল অফ ফিউয়ার দেন 800 লাইন, 800 লাইনের মতো করে। সাস মিনিয়েচারিং helps Pope to display the smallness of prettiness of the behavior exhibited by the main characters in the poem. অর্থাৎ এখানে ছোট্ট করে বিষয়টা আলোচনা করা আছে। ঠিক আছে? তারপর মোগ হিরোইক মোটিভস, কেন তিনি এটাকে, কি উদ্দেশ্য ছিল তার মোগ হিরোইক করার? কারণ তিনি এখানে সোসাইটিটাকে কি করেছে? ব্যঙ্গ করেছে, স্যাটায়ার করেছে। এই জন্য বলা হচ্ছে আলেকজান্ডার পোপ সাকসেসফুলি এস্টাবলিশ দ্য মোগ হিরোইক মোটিভস থ্রু বেলিন্ডাস মর্নিং রুটিন। সে যে ঘুম থেকে উঠলো, দেরি করে উঠতেছে, দিবানিদ্রায় থাকে, এবং সে যে শ্বাসসজ্জায় গেল, এই জন্য বলা হচ্ছে পোপ ফিগার্স হার টয়লেট এজ দ্য প্রিপারেশন অফ এন এপিক হিরো বিফোর ব্যাটেল।
একটা যুদ্ধে যাওয়ার আগে যে প্রিপারেশন থাকে ঠিক এরকম আমাদের বেলিন্ডা সেই কাজটা করতেছিল। শি আর্মস হারসেলফ উইথ দ্য হেল্প অফ কমস, পিনস, পাপস, পাউডার, প্যাচ। এই যে এই জিনিসগুলো তো মেয়েদের ভালো জানার কথা, কি জানার কথা না? জি ভাইয়া। জি। তো এই জিনিসগুলো এগুলো হচ্ছে তার অস্ত্র। একজন যুদ্ধে গেলে কি হয়, সাজসজ্জায় তৈরি হয়। ঠিক এরকম বেলিন্ডা কি করেছিল, সকালে উঠলো, উঠে সে তার সাজসজ্জা রুমে টয়লেটে গেল, সেখানে সে প্রিপারেশন নিচ্ছে যুদ্ধের জন্য। তার আর্মগুলো কি কি, কম্পিনস, পাপস, পাউডার, প্যাচ এক্সেট্রা, যাতে তাকে দেখতে আরো সুন্দর লাগে। তো শি ইজ হেয়ার কম্পেয়ার টু আ ওয়ারিয়র পুটিং অন হিজ আর্মর। এখানে একজন যোদ্ধার সাথে তুলনা করা হচ্ছে। বাট ইন দিস কেস ইট ইজ আ ওমেন পুটিং অন হার ক্লোথস ইন প্রিপারেশন ফর ভাইং ইন দ্য ব্যাটেল অফ দ্য সাকসেস। তো এখানে মূলত বোঝানো হচ্ছে যে এটা এমনভাবে সে সাজসজ্জায় তৈরি হচ্ছিল, মনে হচ্ছে সে একটা যৌনতার যুদ্ধে প্রবেশ করবে। পোপ ডিসক্রাইব দ্য মোর হিরোইক মোটিভস ইন দ্য ফ্লোয়িং ওয়ে। এই লাইনগুলোতে এখানে এইভাবেই তিনি বলেছিল। বুঝাইতে পারছি? আমাদের যেমন সব থেকে বড় সমস্যাটা কোথায়, সমাজগুলো, আমাদের সমাজটাতে নারীদেরকে খেয়াল করবেন, বা আপনাদের মধ্যেই অনেকের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকতে পারে, না থাকলে আরো ভালো, যে তবে যাদের মধ্যে এই জিনিসটা নাই, আছে, তারা এগুলো চেঞ্জ করে ফেলার চেষ্টা করবেন। কারণ হচ্ছে যে আমরা যখন বাইরে যাই, ঘর থেকে বাইরে গেলে কত সুন্দর সেজে গুজে বাইরে যাই, তাই না? যাই না? কেন যাই? কাকে দেখানোর জন্য? নিজেকে যে সুন্দর লাগাচ্ছি, যে নিজেকে সুন্দর লাগবে, কেন? অনেকে বলবে যে ভাইয়া নিজের স্যাটিসফিকেশনের জন্য, মনের শান্তি। কিন্তু আসলে খেয়াল করেন তো, একটা প্রতিযোগিতার মতো তৈরি হয়েছে কিনা, যে আমাকে ভালো লাগবে, তার সাথে আমাকে সুন্দর, মানে তার থেকে আমাকে বেশি সুন্দর দেখাবে, এজন্য অনেক মেকআপ, পাউডার, অনেক কিছু লাগিয়ে হচ্ছে বের হই। কিন্তু ঘরে যখন থাকি, ঘরের মানুষগুলোর জন্য, তখন কিন্তু এত সুন্দর করে সেজে গুজে থাকি না, থাকি? বিশেষ করে বিয়ের পরে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগুলো তেমনটা হয়। যখন বাইরে যায় কত সুন্দর সেজে গুজে যায়, কিন্তু ঘরের মধ্যে থাকাটা আরো বেশি সুন্দর করে সেজে গুজে থাকাটা বেশি জরুরি। এটা ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে হোক। কারণটা হচ্ছে ভাইয়া এটা আমাদের আপনি যেটা বললেন না, ওইটা আমাদের ইসলাম আছে, বাইরে গেলে পর্দা করে যাইতে হইব, আর বাড়ি থাকলে সাইজে গুজে থাকতে হইব। না, আমি এটা প্রত্যেকটা ধর্মগ্রন্থ বা প্রত্যেকটা ধর্মই বলে, ঠিক আছে? কোনো ধর্মই কোনো খারাপ কিছুর কথা বলে না, ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে যে এটা আমাদেরও বোঝা উচিত যে আমরা যখন ঘরের ভিতরে থাকবো, আমার সঙ্গী, আমার যে মানুষটা, তার প্রতি যেন আমি বিরক্তিকর না হই, সেই জিনিসটা চেষ্টা করা উচিত। মানুষকে ভালো না দেখিয়ে ঘরের মানুষটা, যে মানুষটা আমার সাথে সারা জীবন থাকতেছে, তার কাছে ভালো থাকি, সে আমাকে দেখে সুন্দর বলুক, বাইরের মানুষের কাছ থেকে শোনার কি দরকার? এই জিনিসগুলো করা দরকার, বুঝেছেন? কারণ না হলে এই যে হচ্ছে আমাদের আলেকজান্ডার পোপ যেভাবে বলেছে, সেই ব্যাপারটার মতো হয়ে যাবে। ইট ইজ আ ওমেন পুটিং অন হার ক্লোথস ইন প্রিপারেশন ফর ভাইং ইন দ্য ব্যাটেল অফ সাকসেস। বাইরে সাজুগুজু করে না গেলে তো তখন বরকে হচ্ছে মানুষ বলবে যে আপনার বউটা এরকম করে বের হয়, বা কারো হাজবেন্ড এরকম করে বের হলে বউকে বলবে। ব্যাপারটা হচ্ছে, আমি বলি এরকম বলার কোনো অপশন নাই, আমি বলি এরকম বলার আসলে অপশন থাকে না। স্বাধীনতা অনুযায়ী বাইরে যাইতে, মানে আমরা তো বেশি সাজি, অনেক আছে না অনেক বেশি মেকআপ করে, ওইটা বোঝাইছে। শালীন ভাবে গেলেই হইব। সিম্পলনেস বলতে একটা কথা আছে, আমরা অনেককেই দেখি বাইরে যাই, যেমন বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে কি বলে যে রেডি হইতে তাদের সময় লাগে না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে রেডি হইতে নাকি অনেক সময় লাগে। এই কথাটা কেন আসবে? আপনি যেভাবে আছেন তার থেকে একটু, যেভাবে গেলে মানুষ খারাপ বলবে না, সেভাবে যাবেন। হ্যাঁ ভাইয়া, দেখছি এক্সাম হলেও, আমরা তো এক্সাম হলে যাই শুধু মুখটা ধুয়ে যাই, আর ওরা মেকআপ করার টাইম পাই কেমনে আমি বুঝি না। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন একটা মানুষ যদি স্নান করে, নিয়মিত স্নানের মধ্যে থাকে, বা বাইরে যাওয়ার আগে ফ্রেশ হয়ে স্নান করে যদি বাইরে যায়, সে মানুষটাকে কিন্তু দেখতে এমনিতেই ফ্রেশ লাগে, লাগে না? জি ভাই, জি ভাই। তো এরকম সিম্পল সাধারণভাবে চলাফেরা করাটাই উচিত।
কাউকে নিজের অহংকার, নিজের গর্ব এইসব দেখানোর প্রয়োজন মনে হয় না যে আছে। ঠিক আছে? পরীক্ষার সময় মনে হয় আমরা খাওয়ারই টাইম পাই না, ওখানে যাই দেখি যে মেকআপ, সাজু গুজু সবকিছু, এগুলো এত সময় ওদের ওদের দেখলে মনে হয় বিয়েতে আসছে। মাঝে মাঝে ফেসবুকে বা কোথাও এরকম পোস্ট আমরা দেখি না, এই যে হচ্ছে বলে যে ছেলেরাই বেশি সুন্দর, কারণ তাদের কোনো কিছু লাগে না, স্নো পাউডার এসব কোনো কিছুই লাগে না, তারা এমনিতেই সুন্দর। জি ভাইয়া, মুখ ধুইলে আরো সুন্দর লাগে আপনাদের, আর আমরা মুখ ধুইলে একবারে কাজের ছেড়ি। এটা ভাবা ভুল। মানুষ ঈশ্বরের, আল্লাহর সৃষ্টি সবই সুন্দর। ঠিক আছে? যে যেমন আল্লাহ তো তৈরি করছে, তবে যেভাবে তৈরি করছে সেরকম থাকা উচিত। এখন আমি যদি এখন নিয়মিত স্নান না করি, সবসময় ফ্রেশ না হয়ে বাইরে থেকে আসলাম, আমি মুখে পানি না দেই, তাহলে আমার তো স্বাভাবিক সেই জিনিসগুলো থাকবে না, তাই না? তো এই ব্যাপারগুলো যদি আমরা ঠিকঠাক মতো রাখে দেই, তাহলে তো কোনো সমস্যা হয় না। বুঝাইতে পারছি? তো এখন এই প্রশ্নগুলো একটু দেখেন, এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো একটু দেখবেন, শর্টগুলো সহ, এবং আমরা চাই হচ্ছে সামনের দিকে একটু আগাই। হ্যাঁ হ্যাঁ, আমার সেট সাজেশন কে নিয়ে গেছে? কোনটা? 11 নাম্বারটা। আমি তো সেট সাজেশন খুঁজে পাচ্ছি না, গেল কই? ওহো, আচ্ছা আপনি ইয়া করেন, আমি সেট সাজেশনটা নিয়ে আসি। হ্যাঁ নিচে ভাই। আচ্ছা, আমাদের গ্রুপের কেউ আবার এক্সামের হলে ওই কিরণমালা সেজে যায় না? গ্রুপের মানুষ যারা এখন বর্তমানে ক্লাস করতেছে সবাই বিজি থাকে, এর জন্য শেষ পর্যন্ত এসে ক্লাস করতেছে, তাদের সংসার নিয়ে। যারা ক্লাস করছে ম্যাক্সিমামই সংসারী, এর জন্যই এই শেষ পর্যন্ত এসে ক্লাস করতেছে। আমি আছি, আমি গাড়ি করতে পারি না, তার জন্য অনলাইনে ক্লাস করি। আমিও আছি। কি বলতেছেন বুঝি নাই। এক আপু বলতেছে যারা ম্যাক্সিমাম আর কি সংসারী তারাই অনলাইনে ক্লাস করে, তাই আমি বললাম কি ভাইয়া আমি আছি, অনলাইনে ক্লাস করি, আমি গাড়িতে উঠতে পারি না, গাড়িতে উঠলেই আমার বমি আসে, এর জন্য আমি অনলাইনে ক্লাস করি। কেন অনলাইনে ক্লাস করাটা কি খারাপ? অনলাইনে ক্লাস করাটাই ভালো। অনলাইনে ক্লাস করার মতো আর শান্তি নাই দুনিয়ায়। আর কেউ কিরণমালা সেজে যায় না গ্রুপের, তাই আমি বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই একটু হচ্ছে সেট সাজেশনটা বের করেন। 17 and 18th century নন ফিকশনাল প্রোস। জি ভাইয়া বের করছি। কত পৃষ্ঠা বের করব? প্রথম পৃষ্ঠাটা, এটা হচ্ছে 143, 143। একটু দ্রুত। ভাইয়া আপনি পোয়েট্রি এন্ড ড্রামা পড়াচ্ছেন না, দাদা আবদালা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি কি সময়টা এখানে নষ্ট করব, নাকি হচ্ছে আমি পরে হচ্ছে নাম্বারগুলো লিখে আপনাদের দিয়ে দিতাম? তাহলে তো সময় নষ্ট হচ্ছে না। তাহলে সেটাই করি, আপনারা এখন সময়টা এখানে নষ্ট না করে রুমে বসে হচ্ছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে পড়াশোনা এই প্রশ্নগুলো পড়েন। জি ভাইয়া কালকের এক্সাম আছে। হ্যাঁ, এক্সামের জন্য একটু পড়েন। আমি প্রশ্নটা যাকে লিখতে দিছে হয়তো টাইপ করে আমাকে দিয়েছে, আমি এটা একটু দেখে দেখে ঠিকঠাক আছে কিনা এটা রেডি করি। ভাইয়া কালকে যে কোশ্চেন পড়বে যেটা লিখে দেন, এই যে আজকে যে ক্লাসটা নিলেন এর পরে কোশ্চেনগুলো কি আছে? এরপরে এখানে হ্যাঁ এখানে এখানে হচ্ছে এই যে উপরে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড ছিল, ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড 2 নম্বরে ছিল, আমরা তো 3 নাম্বারটা পড়লাম। এই যে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডে আছে, দেখেন ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডের কি কি প্রশ্ন আছে এখানে আছে। যে এলাবোরেট দ্য সিগনিফিকেন্স অফ দ্য প্রোভিসোসিন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর আছে হচ্ছে কনগ্রিভ ডিল উইথ দ্য ভেরিয়াস থিমস ইন দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড।
এখানে ব্যাপারটা হচ্ছে কি, এই যে উপরে লং সাজেশনটা দেওয়া আছে, প্রত্যেকটা টপিক কোর্সের উপরে হচ্ছে লং সাজেশনগুলো দেওয়া আছে, শর্ট ব্রডের ব্রিফের উপরে ডিটেলসগুলোর সবার শুরুতে। এখান থেকে দেখে নিলে হচ্ছে, এই স্ক্রিনশটটা নিয়ে নেন তাহলে হয়ে যাবে, কেউ যদি চান। এই যে আমি একটু ছোট করে দিই, আপনারা আপনাদের মতো করে নিয়ে নেন। এই যে এখানে লং সাজেশনে 26টা শর্ট দেওয়া আছে। ভাইয়া এগুলোতে অ্যালবাট্রসে দেওয়া আছে তাই না? অনেকের কাছে বইটা নাই তো, চাইলে আচ্ছা ভাই। স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট, জি। আর এই যে এটা হচ্ছে ব্রড। নিচে চলে আসছে। তাহলে ঠিক আছে, আমি এগুলো হচ্ছে রেডি করি, আপনাদের সাজেশনগুলো রেডি করে দিই। আচ্ছা ভাই, আপনি 11টা কালকে কোশ্চেন দিবেন ভাইয়া? বোঝা যাচ্ছে না, আবার বলেন। মানে আপনি বলছিলেন না আমাদেরকে 40 মিনিট না 30 মিনিট টাইম দিবেন, হ্যাঁ, তা হচ্ছে আপনি তো বলেন পোস্ট করবেন 11টার দিকে, তা হচ্ছে আমরা আবার অ্যানসারটা পোস্ট করব কখন? আচ্ছা আমি বলি, আপনাদের 11টার দিকে পরীক্ষা শুরু হবে, ঠিক আছে? প্রশ্নপত্র আপনারা 11টার দিকেই পেয়ে যাবেন, এবং পাশাপাশি হচ্ছে ওই যে সময়টা হচ্ছে 40 মিনিট, বুঝবেন? 11:40-এ লেখা শেষ করবেন। সবাই নিজ নিজ খাতা নেবেন, খাতার উপরে আপনার নাম এবং এই যে ফ্রি রিভিশন ক্লাস। ভাইয়া 50 মিনিট বলছেন না? 40 মিনিটে হয় না, 50 মিনিট, 40 মিনিট পরীক্ষা, 10 মিনিট খাতা জমা দেওয়ার জন্য। 40 মিনিটে হবে না? আচ্ছা 50 মিনিট দিলাম, ওকে 50 মিনিট। 11:50-এ লেখা শেষ করবেন, তবে প্রত্যেকে খাতায় নিজের নাম এবং অবশ্যই ফ্রি রিভিশন ক্লাস, ঠিক আছে? এবং কোন কোন কোর্সের পরীক্ষা হচ্ছে সেই জিনিসটা লিখবেন, ঠিক আছে? এবং এটা যে একটা ফ্রি সার্ভিস বা ফ্রি ক্লাস সেই জিনিসটা উল্লেখ করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে পেজ নাম্বার দিবেন, পেজ নাম্বার না থাকলে সমস্যা। তারপরে হচ্ছে যখন পোস্ট করবেন, পোস্টের ছবিগুলো যখন তুলবেন, একটা যেন ওই পূর্ব দিকে মুখ করে না থাকে, একটা যেন দক্ষিণ দিকে না থাকে, সবগুলো যেন স্ট্রেট থাকে, এই জিনিসটা একটু খেয়াল করবেন, ঠিক আছে? দেখতে যেন ভালো লাগে। তারপর হচ্ছে যে পোস্ট করার সময় প্রথম পিকচারটা সিলেক্ট করবেন, এই কোশ্চেনটা, যে কোশ্চেনটা আপনাদের দিব সেই কোশ্চেনের ছবিটা প্রথমে সিলেক্ট করে দিবেন, বুঝেছেন? জি ভাইয়া। এবং পোস্টটা অ্যাপ্রুভ হওয়ার পর, যখন অ্যাপ্রুভ হবে, আপনি পোস্ট করলেন, পোস্টটা আমাদের ম্যানেজমেন্ট থেকে অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার পোস্টের লিঙ্কটা কপি করে আমি যে পোস্টটা করতেছি প্রশ্নপত্রের, সেই পোস্টের কমেন্টে হচ্ছে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন, যাতে করে আপনাদের খাতাগুলো আমি সহজে পেয়ে যাই। বুঝাইতে পেরেছি? মনে থাকবে? পেজ নাম্বার দিবেন, পোস্ট করব ডিপার্টমেন্ট অফ ইংলিশ এন্ড বেসিক গ্রামার, এই গ্রুপটাতে পোস্ট করবেন। আচ্ছা। এদিকে হচ্ছে তন্নি চক্রবর্তী, হ্যাঁ বলেন, কি যেন প্রশ্নের কথা বললেন? চার নাম্বার ব্রড, হ্যাঁ বলেন। ইউজ অফ আইরনি, আয়রনের ব্যাপারটা। আচ্ছা, এখানে মেইনলি ফোকাস করা হচ্ছে কোন বিষয়টা,
এই যে অ্যাবসালম একিটোফেল কবিতাটাতে কোন মানে আয়রনি যে ব্যবহার করা হয়েছে এটাকে অ্যানালাইসিস করতে বলা হয়েছে। তো আমরা যদি এখানে খেয়াল করি, এখানে হচ্ছে বলা হচ্ছে কিং চার্লস দ্য সেকেন্ডের যে ঘটনাটা এই কবিতার মধ্যে, এখানে 3 ধরনের আয়রনি আমরা পাই। একটা হচ্ছে সিচুয়েশনাল আয়রনি, ড্রামাটিক আয়রনি, ভার্বাল আয়রনি। এই 3 ধরনের আয়রনিতে, যেমন সিচুয়েশনাল আয়রনিতে আমরা কি দেখতেছি, সিচুয়েশনাল আয়রনি ইজ প্রমিনেন্ট ইন দ্য পোয়েম where the outcomes of characters' action starkly contrast with their intention. Absalom, who aims to liberate his people and bring justice, becomes a figure of chaos and violence. এবং ব্যাপারটা হচ্ছে অ্যাবসালমটা কে? তার অবৈধ সন্তান। সে যখন রাজার বিরুদ্ধে মূলত হচ্ছে বিদ্রোহ করার জন্য একিটোফেল তাকে প্ররোচনা করতেছিল, তাকে হচ্ছে বারবার খোঁচাচ্ছিল যে তুমি বিদ্রোহ করো, তখন কি করতেছিল, তার লক্ষ্যটা কি ছিল তখন, যে সাধারণ জনগণের কাছ থেকে যেন সে জাস্টিস পায়। তার সাথে জাস্টিস করা হচ্ছে না, সে সাধারণ জনগণের কাছে জাস্টিস চাচ্ছিল। তারপর হচ্ছে যে মূলত হচ্ছে সে এক ধরনের ভায়োলেন্স করার চেষ্টা করতেছিল যাতে সাধারণ জনগণ তাকে সাপোর্ট করে। এটাকে সিচুয়েশনাল আয়রনি বলে, অর্থাৎ সিচুয়েশনের সাথে সম্পর্কিত। তারপর বলা হচ্ছে রেডার্স এক্সপেক্ট হিজ রিভিলিয়ন টু রেজাল্ট ইন পজিটিভ চেঞ্জ। এবং হচ্ছে পাঠকরা কিন্তু তার এই যে বিদ্রোহ বা এইসব জিনিস দেখে মূলত হচ্ছে তার প্রতি একটা পজিটিভ চিন্তা ভাবনা চলে এসেছিল। বাট ইনস্ট্যান্ট ইট লিডস টু ডিভাস্টেশন অ্যান্ড কনফ্লিক্ট। কারো কারো মনের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গিয়েছিল। তো এই জিনিসটাই মূলত সিচুয়েশনাল আয়রনি। এটা মূলত পলিটিক্যাল অ্যাম্বিশনগুলোতে আমরা খুব বেশি দেখতে পাই। এটা যেমন এই কবিতায় দেখতে পাইছি, আমরা বাস্তবিক পলিটিক্যাল সিচুয়েশনগুলোতে এই জিনিসগুলো দেখতে পাই। যখন নির্বাচন আসবে তখন আমরা হাত পা ধরবে, দাদা বৌদি ভাই বোন ভোটটা দিয়েও এইসব বলে অনেক কিছু বলে। যখন নির্বাচন শেষ আর খুঁজে পাওয়া যায় না, প্রয়োজনে আপনার জন্য কান্না করবে, আপনার পাশে এসে কান্না করে আপনার কাছ থেকে ভোটটা নেওয়ার চেষ্টা করবে। এই যে যখন যে সিচুয়েশন, সেইটাকেই মূলত সিচুয়েশনাল আয়রনি বলা হচ্ছে। ক্লিয়ার? এরপরে আছে ড্রামাটিক আয়রনি। ড্রামাটিক আয়রনিটা কি? এই যে ড্রামাটিক আয়রনি ইজ অলসো কি এলিমেন্ট এজ দ্য অডিয়েন্স ইজ অ্যাওয়ার অফ দ্য ট্রু মোটিভস বিহাইন্ড ক্যারেক্টার্স অ্যাকশন হোয়াইল দে রিমেন oblivious. Achitophel representing the Earl of Shaftesbury manipulates Absalom into rebelling against King David Charles II. Absalom believes he is following a just cause. এটা একটা ছোট কারণ। While the audience understand that Achitophel is using him. সে বুঝতেও পারতেছে, আমরা সাধারণ জনগণ বুঝতেছি যে অ্যাকিটোফেল অ্যাবসালমকে এখানে ব্যবহার করতেছে তার স্বার্থের জন্য, তার পলিটিক্যাল লক্ষ্যের জন্য, কিন্তু অ্যাবসালম এটা বুঝতে পারতেছে না। এটাই হচ্ছে ড্রামাটিক আয়রনি। ক্লিয়ার? এবং এই যে না বুঝার কারণে তার কাছে কিন্তু একটা ট্রাজিক ফেট তার মানে চলে আসে। বুঝতে পেরেছেন? এবং ফাইনালি যেটা আছে ভার্বাল আয়রনি। ভার্বাল আয়রনি ফার্দার এনহ্যান্স দ্য পোয়েমস এক্সপ্লোরেশন অফ ডিসেপশন এন্ড বিট্রেয়াল। Achitophel often uses flattery and insincere praise when speaking to Absalom, making his true intentions. For instance, or for example, while he extols Absalom versus his words are laced with hidden motives aimed at inciting rebellion. The manipulation of language underscores the duplicitous nature of political rhetoric and is with which leader can mislead their followers. তো ব্যাপারটা হচ্ছে ভার্বাল আয়রনিতে আমরা যে জিনিসটা পাবো, এখানে সর্বপ্রথমে বলছে ডিসিপশন এন্ড বিট্রিয়াল। ডিসিপশন অর্থ কি বলেন? বর্ণনা, প্রতারণা। বিট্রিয়াল মানে কি? ঠকানো, তাই না? এই জিনিসটাকে ফোকাস করা হয়েছে, ডিসেপশন এন্ড বিট্রিয়াল জিনিসটাকে। তো এখানে কিভাবে কি ঘটলো? একিটোফেল অ্যাবসালমের দ্বারা মূলত এই ডিসেপশন, প্রতারণা বা বিট্রয় করার চেষ্টা করেছিল। পাশাপাশি কিং ডেভিডের মূলত হচ্ছে বাম হাত বা ডান হাত বলতে পারেন একিটোফেলকে, কারণ সে কাউন্সিলর ছিল। এই ব্যক্তিগুলো যখন প্রতারণা বা বিট্রয় করে তখন সেটা ভার্বাল আয়রনির মধ্যেই পড়বে। ক্লিয়ার?
বুঝতে পারছেন তন্নি চক্রবর্তী? আচ্ছা, মারুফা আক্তার কি বলছেন? ওইটা তো মানুষের তৈরি, আর কোরআন তো হলো আল্লাহর ক্রিয়েট। সো এটা ইচ্ছা করে বড় করে লেখা পারে, ব্যাপারটা এরকম না। আমাদের ধর্মগুলো তো নিজ নিজ জায়গা থেকে নিজের বিশ্বাসের উপর তৈরি। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা ধর্মগ্রন্থ কারো না কারো মাধ্যমে নাজিল করা হয় বা পৃথিবীতে নিয়ে আসা হয়েছে, তাই না? জি ভাইয়া। তো ঠিক আপনি যেমন বিশ্বাস করেন সেটা আল্লাহর তৈরি, আল্লাহর লেখা, সেটা কারো মাধ্যমে এসেছে, তো আমাদের ঠিক ধর্মগ্রন্থগুলো এরকম কারো না কারো মাধ্যমে সেটা পৃথিবীতে এসেছে। ঠিক আছে, এগুলো নিয়ে বিতর্ক বা কোনো কিছুর কিছু নাই। বিশ্বাস, ঈশ্বরের প্রতি বিশ্বাস যে যেভাবে করতে পারে সেটাই ভালো। ঠিক আছে, আপনি যেদিকেই যান না কেন, দিন শেষে কোনো ধর্মই কাউকে খারাপ কিছু করতে শেখায় না, সবসময় ভালোটা বলে। এজন্য আমরা যদি নিজে নিজে সবার নিজ নিজ কর্ম বা দায়িত্বটা পালন করি, সেটা আমাদের জন্যই ভালো, তাই না? জি ভাইয়া, কোনো ধর্মেই লেখা নাই যে অন্যকে জাজ করে কথা। তো ঠিক আছে, এই প্রশ্নগুলো এখন আপনারা পড়েন। ভাইয়া হ্যাঁ, ভাইয়া মাঝখান দিয়ে ক্লাস থেকে বের হয়ে গেছিলাম, ক্লিপগুলো কি আজকে দেখানো হয়েছে না? আজকে দাগাই দিইনি, আমি ওই যে টাইপ করছিলাম না সেদিন, যেভাবে ছবি আকারে দিছি আমি এইভাবে ছবি আকারে দিয়ে দিব। ওকে? জি ভাই, ওইটাই ভালো হবে, ক্লাসে টাইম যাবে না। হ্যাঁ, টাইম যাবে না, আপনারা একটু পড়াশোনা করবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। সুস্থ থাকেন।